কি হইছে? পাউডার মুচকে গেছে। ব্যথা পাইছো? ব্যথা পাইছো? চুপ কর। শুনছি নতুন বউ যখন বিয়ে হবে গ্রামের মানুষের নাকি বউ নাকি পালকিতে করে নিয়ে যায়। আমার পালকি কই? আরে বাবা, পালকে আলা করে খবর দিছিলাম তো, অগো চাকার হাওয়া নাকি চইলা গেছে। চাকার হাওয়া চলে গেছে মানে? পালকিতে তো চাকা থাকে না, পালকিতে তো সাইড সাইডে বেয়ারা থাকে। তুমি আবার চাকা পেলা কই? আরে ভেরি তো অগই অগই হাওয়া চইলা গেছে গা, এজন্য তো আসতে পারে নাই। বুঝলাম বেয়ারা গো হাওয়া চলে গেছে তাই তুমি পালকি আনো নাই, কিন্তু আমার বিয়েতে ট্রাঙ্কে মানুষের দেখি বিয়ের সময় জামাই একদম লেদার বইলা কসমেটিক্স দেয়, আর তুমি আমার বিয়েতে ট্রাঙ্ক পরে বিয়ের শাড়ি আনছো কি? আরে সোনা, বুঝবা না, এটা তো নরমাল ট্রাং না, বুঝছো? সাধারণ ট্রাং না, এই ট্রাং হইছে আঙ্গো বংশ পরম্পরা, বুঝছো? আমার দাদা, আমার তালই যখন বিয়া করছিল তখন এই ট্রাং দিয়ে বিয়া করছিল। আমার বাপেও মনে করো যখন আমার মায়ের লইছে এই ট্রাং দিয়ে লইছে, আর আমি যখন বিয়ে করতেছি এই ট্রাঙ্ক দিয়ে বিয়ে করছো? এই তো তুমি বুঝতে পারছো, আমার বুদ্ধিও দিব। চলো। উনি হচ্ছে কি আমার বাবা, সালাম করো। থাক মা থাক, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। আর ওই যে ওই পাশে উনি হচ্ছে আমার মা, সালাম করো। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। বৌমা, অনেক দূর থেকে হেঁটে আসছো, আগে মিষ্টি মুখ করো। বৌমা, তোমার কি খারাপ লাগছে? হ্যাঁ একটু খারাপ লাগতেছে, গরম, অনেক অনেক গরম। রাস্তা দিয়ে রোদের মধ্যে আসছি তো এই জন্য অনেক গরম লাগতেছে। পানি খাবো, পানি পানি, আমাকে একটু পানি খাওয়ানো যাবে? পানি পানি। হ্যাঁ বৌমা, চলো ঘরে চলো, চলো চলো চলো। আরে বাপ রে বাপ, এই সর্বনাশ! মাইয়া না মনে হইতাছে যখন পরীর খালাতো বোন, ছোট বোনটা। হইছে হইছে, আর পাম দিও না, বেশি পাম দিলে বেলুন হয়ে ফাস ফুইটা যামো। আচ্ছা, এত মানুষ গেল আমার নতুন ভাবিরে দেখতে, মানুষের ভিড় পড়ে গেছিল, তুমিও তো একটাবার যাইতে পারতা, নতুন ভাবিরও সিলাই আমারও তো দেখে আসতে পারতা। যার ব্যথা একমাত্র সেই বুঝে। আপনার আব্বা ওই দিন মঙ্গল নিয়ে দৌড়ানি দিছে, আর এখন যদি পায় পায়ের জুতা খুলে দৌড়াইব, এই জন্য যাইনি। কি উল্টা পাল্টা কথা কইতেছো তুমি? পায়ের জুতা খুলে কেন দৌড়ানি দিব? এখন তো নতুন ভাবি আইছে, উসিলা তো একটা আছেই, এখন তো আর আমার কথা বলতে হইব না, সেই উসিলায় তো যাওয়াই যায়। জানো, আজকে না একটা মজার ঘটনা ঘটছে। কি মজার ঘটনা ম্যাডাম? আপনি বলতে পারেন, আপনাকে আমি অনুমতি দিলাম। নতুন ভাবি যখন বাড়িতে আসলো, মা তো মিষ্টি মুখ করাইতে গেছে, যেই নতুন ভাবির মুখে মিষ্টি দিতে গেছে সেই নতুন ভাবি অগক করে বমি করতেছে। এই সর্বনাশ! নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ! ঘটনা তো ঘটে গেছে। ঘটনা ঘটে গেছে মানে? গর্ভবতী মেয়েরাই তো বমি করে, তোমার ভাবির আলহামদুলিল্লাহ বাচ্চা কাচ্চা হয়ে যাবে। পাগলের মতো কি উল্টা পাল্টা কথা কইতেছো? হ্যাঁ, বিয়ে করলো আজকে, এখন পর্যন্ত বাসরই হইলো না, তুমি বাচ্চা কাচ্চার চিন্তা করতেছো? আমার কি মনে হয় জানো, বিয়ে বাড়ি তো ভাজা পোড়া খাইছে না, গ্যাস হয়ে গেছে। বিয়ে হইছে, বাসর হয় নাই, বমি, গ্যাস্ট্রিক। হ্যাঁ,
ঘটনা আসলে এরকম হইতে পারে। আমি আবার সবসময় একটু বেশি বুঝি, তো এই জন্য আমার মাঝে মধ্যে একটু পেস লেগে যায়। দয়া কইরা আর কোনো পেস লাগাইও না। আমি এখন যাই, বাড়িতে মেলা কাম আছে। আর শোনো, একটু পর পরে ভাবি দেখার উচিলে আমরা যাই দেখে আইসো। আচ্ছা, আমি একটা ওই যে দূরবীন আছে না, দূরবীন দিয়া দূর থেকে সুন্দর করে তোমার দূর থেকে যেটা বলছি সেটা করবা, বাড়িতে যাবা। ঠিক আছে ঠিক আছে, গেলাম আমি। যাও যাও যাও, সাবধানে যাও। বিয়ে ঘরে ঢোকার আগে মিষ্টি মুখে দেওয়ার সময় বমি, আবার গ্যাস্ট্রিক। ওর ওই যে একটা কথাই আছে না, বনের বাগে খায় না মনের বাগে খায়। আমার শুধু সারাটা জীবন মনের বাগেই খাই, আমি শুধু ভুল বুঝি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার মনে হইতেছে কি জানো, যে আমার বাসর ঘরে একটা ডানা কাটা পরিবেশ হয়েছে। তো ডানা কাটার পরে ডানা কাটা কাটটা দাও। ও তুমি কি কইতাছো? ডানা কাটা তুমি মানে? ডানা কেটে দেব না তো কি করবা? বাসর করতেছি আমরা দুজন, আমাদের দুজনের মধ্যে ট্রাং কি করে? আরে এইটাই তো আমাদের বংশের রীতি রেওয়াজ। আমার দাদা যখন বিয়ে করছে তখন এই ট্রাং নিয়েই সে বাসর করছে। আমার বাবা যখন বিয়ে করছে তখন এই ট্রাং নিয়েই সে বাসর রাত করছে। এখন হচ্ছে আমার পালা, আমিও বাসর করবো এই ট্রাং নিয়া। এই তো তুমি বুঝতে পারছো, তুমি অনেক বুদ্ধিমতী, এই জন্য তোমার আমি বেশি ভালোবাসি। না, ট্রাং নিয়েই বাসর করো, বউ নিয়ে বাসর করতে হইব না। আরে বউ, তুমি কি বলতেছো এগুলো? হ্যাঁ, আজকে হইতেছে আমাদের বাসর রাত, আজকে হইতেছে আমাদের মিলনের রাত। এই রাতে ট্রাং এর সাথে কি বাসর করা যায়? যায় না। আমি তোমার সাথে বাসর করবো। তাই তো চলো বাসর করি। চলো। ওহো, আমার বউটা তো অনেক রোমান্টিক, পা দেওয়া শুরু করুন, তাই না? জি না, পাও সাপে। থুকু নাউজুবিল্লাহ, এগুলো কি কি বলতেছো তুমি? পাও চাপু মানে? হ্যাঁ, আরে আমাদের বংশে, আমাদের 14 গোষ্ঠীর মধ্যে কেউ জীবনে এই বোর পাও টিপাটিপি করে নাই, আর আমি পাও টিপবো? কেউ যখন পাও চাপে নাই, এখন আমারে দিয়ে তোমাকে বংশের নতুন রেওয়াজ শুরু হবে। পাও চাপো, পাও ব্যথা করতেছে, চাপো। কি কইতাছো? আমি যদি তোমার পা চাইপা দেই, যদি বাইরে মানুষ জানতে পারে কোনোভাবে, আমার মান সম্মান সব তো মাটির সাথে মিশে যাবো। ও তাই? আর আমি যখন আমার বাড়ির থেকে তোমাকে বাড়ি পর্যন্ত হাইটে হাইটে আসছিলাম, আমার জন্য একটা পালকি আনো নাই, মানুষ আমারে দেখে হাসি ঠাট্টা করছে, তখন তোমার মান সম্মান যায়নি, এখন তোমার মান সম্মান যাইবো? বাসর করতে চাইলে পাউডার সুন্দর করে চাপো। এটা কোনো কথা কইলা? মানে পাও চাপতে দিব? চাপো। চাপতাছি তো। রাস্তা দিয়ে যখন হাঁটাইছিলা, অনেক যন্ত্রণা সহ্য করছি, রোদে পুইরা পুইরা আইছি, মুখটা আমার কালা হয়ে গেছে, পাউডার ব্যথা হয়ে গেছে। এখন যদি তুমি পাও না চাপো, বাসরও হইব না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, একটু আস্তে কথা কও। হ্যাঁ, ওই বাবা মা যদি শুনে ফেলায় সমস্যা হয়েছে। আমি তোমার সিপা দিতেছি, আমি তো পাচ্ছি বমিত, আমি তোমার ভালোবাসি না। সুন্দর করে চাপো, আমি ঘুমাই। আরে বউ, তুমি কি বলতেছো? তুমি ঘুমাই যাওয়া? আজকে আমাদের বাসর রাত না। তো কি হয়েছে? ট্রাং আছে না, ট্রাঙের সাথে বাসর করবা। আর ট্রাঙের সাথে কি চাপো। বাসর করা যায়? কি বলতেছো? আজকে আমাদের বাসর রাত, তুমি যদি ঘুমায় পড়ো তাহলে বাসর কোন কার সাথে? জোরে রাত দিতাছি তো। আল্লাহ, কি বউ বিয়ে করলাম? হ্যাঁ, বাসর রেখে বাসর না করে পাও ঠিক আছে। ভাবি, কি হয়েছে? বমি করতেছো কেন আবার? মা, মা, এই আসতাছি। বাবা রে বাবা, মেয়েরা একেবারে পাগল হয়ে গেছে গা। কই গেল তুমি? তাড়াতাড়ি আসো না। মায়েরা এগুলো তোমারে বললাম না। কি হয়েছে? মা দেখো না, ভাবি আবার বমি করতেছে। বৌমা, তোমার সমস্যা হইতাছে? না, সমস্যা বলতে গরম। আচ্ছা, তুমি কালকে আসতে না আসতে বমি করলা, আবার এখনো বমি করতেছো, তোমার কিছু হয়েছে?
কিছু হয়েছে? কালকে আপনার ছেলে বললো না আমার গ্যাস্ট্রিক হয়েছে। আমার মনে হইতেছে আমার গ্যাস্ট্রিকই হয়েছে মনে হয়। গ্যাস্ট্রিক? আমার তো মনে হইতাছে অন্য কিছু সমস্যা। মা কি উল্টাপাল্টা কথা কইতেছ? কি অন্য কিছু? এই খারাপ, চুপ কর। দেখি তো চোখ। দেখি তো জিব্বা। আমার তো অন্য কিছু সন্দেহ হইতাছে। মা উল্টাপাল্টা চিন্তা মাথা থেকে বাদ দাও তো। কি উল্টাপাল্টা চিন্তা করতেছো? ভাবি মাত্রই আসলো আমাদের বাড়ি আর তুমি উল্টাপাল্টা চিন্তা করতেছো? ভাবির মনে ঠিক মতো ঘুম হয় নাই, সেজন্য এরকম লাগছে। ভাবি চলো তো ঘরে চলো। আচ্ছা জানিয়ে যা। আমার কাছে তো ব্যাপারটা অন্যরকম কিছু মনে হইতাছে। না, এই ব্যাপারটা কবিতার বাপেদের জানাতে হইব। শোনো, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। আচ্ছা ঠিক আছে, ঘরে চলো, ওখানে বসে শুনবো। আরে না, গোপনীয় কথা। গোপনীয় কথা? বৌমা কালকে আসতে না আসতে বমি করলো। আরে বমি করছে সেটা কারণ তো হলো বৌমা তেল ঝোল খেয়েছে, জার্নি করে আসছে, এই কারণে বমি করছে। আরে তাড়াতাড়ি, আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতে আবার বমি করেছে। তুমি আসলেই বোকা, সারা রাত বাসর করছে না, ঘুম হয়নি তো, এই কারণে বমি করছে। না, বৌমার চাল চলন আমার কাছে ভালো লাগছে না, ব্যাপারটা অন্য জায়গায়। আবার কি ব্যাপার, খুলে বলো না, তো এত বাহানা করছো কেন? আমার মনে হচ্ছে কি বৌমা পোয়াতি। কি? এই তোমার মাথা কিছু আছে? আমার ছেলে কাল বিয়ে করলো আর আজকে বৌমা পোয়াতি হয়ে গেল? শোনো, আমার সন্দেহ বিন্দু মাত্র ভুল না, আমি যা বলছি সেটাই। আমি যা বলছি সেটাই। এই বিয়ের পর থেকে আমার উপর সন্দেহ করতে করতে এ পর্যন্ত আসছে সংসার জীবন। শোনো, এগুলো সন্দেহ বাদ দিয়ে সংসারের দিকে মনোনিবেশ করো, যত সব। আমার স্বামী হয়ে আমার কথা বিশ্বাস করলো না। আমি 100-এ শিওর আমাদের বৌমা গর্ভবতী। কিন্তু বিয়ের আগে কিভাবে গর্ভবতী হলো? হ্যাঁ, আমার মাথায় তো কিছু আসছে না। কবিতা গোস্ত ধোয়া হয়েছে? শেষের দিকে ভাবি। কি হয়েছে ভাবি? মাথায় হাত দিছো কেন? খারাপ লাগতেছে তোমার? না না, খারাপ লাগতেছে না, কাজ করো। কি রে কবিতা, মাংস ধোয়া হলো? এই তোমার শেষের দিকে। আচ্ছা, কি ব্যাপার বৌমা, তোমার কি খারাপ লাগতেছে? না না, আমি ঠিক ঠিক আছি, সমস্যা নেই। দেখি তো জ্বর আসছে কিনা। না, জ্বর তো নাই। বৌমা, তোমার কি মাথা ঘুরায়? হ্যাঁ মা, সারাদিন মাথা ঘুরায়, বমি আসে, কেমন যেন লাগে, শরীর ব্যথা করে। আচ্ছা কবিতা, তোর ভাবি নিয়ে ঘরে যা, কাজ করতে হবে না। রহিমা আছে আর আমি দুইজনে মিলে রান্না করবো না। যাও তুমি ঘরে গিয়ে আরাম করো। কবিতা নিয়ে যা। আচ্ছা ঠিক আছে। উঠো বৌমা, আসো ভাবি। মাথা ঘুরায়, বমি বমিও লাগে। না, বৌমাকে আজকে ডাক্তারের কাছে পাঠাতে হবে। ফয়েজ আজকে বাসায় আসুক, ওকে বলবো বৌমাকে নিয়ে যা। দাঁড়াও ভাইজান। কিছু বলবি? আচ্ছা, তুমি কি ভাবির রাত্রে ঘুমাইতে দাও নাই? ভাবি হ্যাঁ ঘুমাইছে তো। আমার তো মনে হয় না,
তুমি ভাবিরে রাতে ঠিক মতো ঘুমাইতে দাও নি। আই হাই রে, রাইতে যে বোর পাও টিপছিলাম সেটা কি ছোট বোন দেখে ফেলাইলো? ভাইজান হ্যাঁ কি ভাবতেছো? না, কই কিছু না। কি কি ভাবুম? হ্যাঁ, ঘুমাইছে তোর ভাবি সারা রাত খুব শান্তি মতো ঘুমাইছে। শান্তি মতো যদি ঘুমাই থাকে, কালকে ওনাগো বাড়ি ছিল, এইটা সেটা খাইছে, গ্যাস হইছে, মাইনা নিলাম, সেজন্য বমি করছে। আজকে সকাল সকাল কি হইছে যে বমি করতেছে? আরে ওই যে বললাম না যে গ্যাস, আরে গ্যাস্ট্রিকের সমস্যা। আসলে হয়েছে কি, ওর পুরা পরিবারই গ্যাস্ট্রিক, বুঝছো? ওর মার গ্যাস্ট্রিক, ভাইয়ের গ্যাস্ট্রিক, বোনের গ্যাস্ট্রিক, বাপের গ্যাস্ট্রিক, দাদা গ্যাস্ট্রিক, মানে পুরা 14 গোষ্ঠী যারা যারা আছে সব গ্যাস্ট্রিক। ওদের এলাকায় গিয়ে যদি জিজ্ঞেস করোস যে এখানে গ্যাস্ট্রিক পরিবার কারা, একদম সোজা ওদের বাইরে থেকে দেখা দিব, বুঝছো? এই গ্যাস্ট্রিকের সমস্যা একদম মানে হওয়ার আগে থেকে গ্যাস্ট্রিক। কি বললাম? ওর আগে থেকে গ্যাস্ট্রিক মানে? না না, মানে থুকু, মানে জন্মর পর থেকেই গ্যাস্ট্রিক। ও আচ্ছা, শোনো, ভাবি বমি করতেছে এইভাবে, মা কিন্তু উল্টাপাল্টা কিছু ভাবতেছে। আর তুমি এক কাজ করো, ভাবির ভালো একটা ডাক্তার দেখাই। হ্যাঁ, একদম ভালো একটা কথা বলছো। আমিও এটাই চিন্তা করতেছিলাম যে তোর ভাবির একটা ডক্টর দেখানো দরকার, যেহেতু চিন্তা করলে হইব না, এখন যদি ডাক্তার না দেখাও পরে তোমারই টানতে হইব, কাজ কাম বাদ দিয়ে তখন বউয়ের সেবা করবা। হ্যাঁ ঠিক আছে, আমি দেখি, আমি আজকেই নিয়ে যাবো। হ্যাঁ, কই যেতেছ? যা, তুই যা। ময়লা ফেলতে যাইতেছি। আচ্ছা আমি যাই, ওই যে বাজার আনছি, আমারে দিই। যা। আম্মারে না, শোনো, ভাবির হাতে নিয়ে দিও, ভাবি খুশি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, যা। এই কিছু তোমার, হ্যাঁ? তুমি নাকি আজকে বমি করছো? ওদিনও বমি করলা, আজকে বমি করলা, কি হয়েছে তোমার? শরীর খারাপ? একটু খারাপ। আমি তোমাদের বাড়ি আসার পর থেকে একটু বমি বমি লাগতেছে, মাথা ঘুরেতেছে। ঠিক হয়ে যাবে, গরম পড়তেছে তো তাই এমনটা হচ্ছে। ও যাক, আরে আমি তো ভয় পেয়ে গেছিলাম, বুঝছো? একদম ভয় পেয়েছি। আমার ছোট বোন আমাকে রাস্তায় ধরে বলতেছে যে তুমি কি ভাবির সারা ঘুমাইতে দাও নাই? এটা আবার কেমন কথা? তোমার বোন কিভাবে এটা জানলো? আরে আমার প্রশ্ন তো সেইখানেই যে ও কিভাবে জানলো। আমি তো 1 মিনিটের জন্য মনে করছিলাম যে হয়তো বাসর রাতে যে তুমি আমাকে দিয়ে সারা রাত পাউট পাইছো, ওটা হয়তো কোনোভাবে জেনে গেছে, কিন্তু পরে দেখি যে না, সে জানে না। আচ্ছা যাই হোক, একটা কাজ করো, তুমি যেহেতু অসুস্থ, মানে আমি কয়েকদিন যাবত দেখতেছি যে তুমি বমি জমি করতেছো, চলো ডক্টর দেখে নিয়ে আসি, আসো। এত অসুস্থ না যেভাবে বলতেছো, সুস্থ আছি। গরমের জন্য এমনটা হইতেছে। ও, গরমের জন্য? তাহলে তো ঠিকই আছে, তাহলে তাহলে থাক, সমস্যা নাই, তুমি রেস্ট নাও। আমি রেস্ট নিব না কি নিব সেটা আমার ব্যাপার। তোমার কোনো কাজ নাই? আমার না, তেমন কোনো কাজ নাই, ফ্রি। পাও চাপো। হ্যাঁ, পাও 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 চাপতে হইব? ও আচ্ছা, আমি আমি ভুলে গেছিলাম। হ্যাঁ, ওই যে আমার একটা কাজ আছে। হ্যাঁ, আমি তো ভুলে গেছি যে আমার কাজটা ভালো আসছি। আমি একটা কাজ করি, আমি কাজটা শেষ করে এসে তোমার পাটা সুন্দর করে টিপা দেবো। হ্যাঁ, কাজটা শেষ করে আসছি। হ্যাঁ, আসতেছি। ফয়েজ, তোর কি দায়িত্ব নাই? বাসায় নতুন বউ আসছে, ওর দিকে খেয়াল রাখিস না? কেন, তোমার বৌমার আবার কি হলো? বৌমার কি হয়েছে? সারাক্ষণ বলে মাথা ঝিমঝিম করে, মাথা ঘুরায়, আবার হঠাৎ করে বমি করে। এই যে আজকে সবজি কাটতে দিয়েছিলাম, মাথা ঝিমঝিম করছে, মাথা ধরে বসে আছে। তারপর ওকে বললাম যে ঘরে যা, বিশ্রাম কর। হয়েছে কি মা, ওই নতুন জায়গা তো, বুঝতেই পারছো, আসলে এখানে তো কারোর সাথে ওর ওইভাবে পরিচয় নাই, কারোর সাথে মিশতেছে না, কোনো বান্ধবী নাই, কেউ নাই। ওই আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। হঠাৎ করে আসছে, মানে ওয়েদার চেঞ্জ হয়েছে, এই জন্য একটু অসুস্থ, এছাড়া কিছু না, তেমন বড় কোনো বিষয় না। না ফয়েজ, তোর মা ঠিকই বলেছে, আমিও লক্ষ্য করেছি বৌমা তোর চুপচাপ বস থাকে, কাজ করতে পারে না, খেতে বসলে খেতে পারে না। আমার মনে হয় বৌমার একটা সমস্যা হয়েছে, এবং এই সমস্যার জন্য আসলে ডাক্তারের কাছে যাওয়া উচিত। তুই এক কাজ কর না, ওই মেডিসিন স্পেশালিস্ট ডাক্তার ফরিদ, ওর কাছে দেখা। না বাবা, আসলে ডক্টর দেখাতে হবে না, তেমন কোনো সমস্যা না, এই 2-1 দিন পরে এমনি ঠিক হয়ে যাবে। না বললে হবে না, বৌমা আমার বসে বসে ঝিমাবে আর আমি বসে বসে দেখব, তা হবে না। তোর বাবা যে ডাক্তারের কথা বললো না, ওই ডাক্তারের কাছে নিয়ে যা,
পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে মা, আমি তাহলে একটা কাজ করি, ওই কালকে সময় করে তোমার বৌমাকে নিয়ে ডক্টর দেখাবো। আরে না, কালকে না, আজকে নিয়ে যা। ফরিক ডাক্তার সোমবারই বসে। যা, বৌমাকে ডাক। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি তোমার খাবার দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, তোমার নাকি শরীর খারাপ করছে আবার? কাজ করছিলাম, একটু মাথা ঘুরাইতেছিল, পরে আম্মা ঘরে পাঠাই দিছে। হ্যাঁ মা তো সেটাই বললো, তুমি নাকি বমি করতেছিলা, মাথা ঘুরেছিল, তাই নাকি রুমে পাঠিয়ে দিচ্ছে তোমাকে। একটা কাজ করো, চলো আমার সাথে চলো। কোথায় যাব? আর ডক্টরের কাছে। ডক্টরের কাছে কেন যাব? আরে বাবা বলে দিচ্ছে আজকে সোমবার, আজকে ডক্টর ফরিদ সাহেব বসবেন, ওনাকে দেখাতে বলছে, চলো। আরে আমি একদম ঠিক আছি, কেন তো চিন্তা করতেছো তোমরা? আমি একটু বিশ্রাম নিলে ঠিক হয়ে যাব। কিচ্ছু ঠিক হবে না, বাবা বলছে তোমাকে এক্ষুনি ডক্টরের কাছে নিয়ে যেতে। আমি যদি তোমাকে ডক্টর না দেখাই তাহলে বাবা আমাকে বকবে, চলো। আমি অসুস্থ না, তুমি তো বোঝার চেষ্টা করো। আমি এই যে কয়দিন ধরে একটু খাওয়া দাওয়া ঠিক মতো করি না দেখে অসুস্থ লাগতেছে, ঠিক হয়ে যাবে সবকিছু। কিচ্ছু ঠিক হবে না, আমি যেটা বলছি সেটাই। তুমি রেডি হও, আমি বাইক বের করতেছি। আমি চুপ চুপ, কোনো কথা নেই, আমি বাইক বের করতেছি, রেডি হও। আরে কি হলো, এত দেরি কেন? আরে ডক্টর দেখাতে যাও বাবা, এখানে সাজুগুজু করো তো কিছু নাই। এই মেয়ে মানুষের একটাই সমস্যা বুঝছো, মানে ওয়াশরুমে গেলেও সাজুগুজু করে যাও, ঘুমাইতে গেলে সাজুগুজু করে যাও। এত চিল্লাপাল্লা করে কি আছে? আমি তোমার বললাম না আমি ডাক্তারের কাছে যাব না, আমার কিচ্ছু হয় নাই। আচ্ছা বাবা, মাপ চাই, ভুল হয়েছে, উঠো প্লিজ। ডাক্তারের কাছে না গেলে হয় না? উঠো, বাবা কি বলছে শুনছো না? আব্বু, না গেলে হয় না, হ্যাঁ উঠো। ডাক্তার দেখেছিস? হ্যাঁ বাবা, দেখাইছি তো। ডক্টর বললো যে ওর শরীরটা একটু দুর্বল, মানে ভালো মন্দ খেতে বললো। ওই যেমন শাকসবজি, দুধ, ডিম এগুলা একটু বেশি বেশি করে খেতে বলছে, আর একটু রেস্টে থাকতে বলছে, তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। শাকসবজি না, তুই কোনো চিন্তা করিস না, বৌমাকে আমি 3 বেলায় শাকসবজি খাওয়াবো। আচ্ছা ঠিক আছে মা, তুমি তোমার বৌমারে যত ইচ্ছা খাও, সমস্যা নাই। আচ্ছা, রিপোর্টটা দে, দেখি। রিপোর্ট? এই যে বাবা, এই যে রিপোর্ট, এই যে রিপোর্ট 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 সব ঠিক আছে। এই যে রক্ত পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা সবকিছু দিছে, হ্যাঁ সব ঠিক আছে, সব কোনো সমস্যা নাই, আমি সব করা নিয়ে আসছি। আরো যে কিছু মেডিসিন দিছে, এই যে বাবা দেখছো কিছু মেডিসিন দিছে, হ্যাঁ এই মেডিসিনগুলো আমি নিয়ে আসছি, কোনো সমস্যা নেই। আর কিছু মেডিসিন বাকি আছে, ওগুলো নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে বাবা, বৌমাকে নিয়ে ঘরে যা। ঠিক আছে, চলো। এই শোনো, আমি একটু বাজারে যাবো, চা খেয়ে আসি, ঠিক আছে? প্রেসক্রিপশন দেখাইলো না, রিপোর্টও দেখাইলো না, বিষয়টা খটকা লাগতেছে। এটা কারণটা কি? কারণ আমাকে খুঁজে বের করতে হবে। কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? তোমার আব্বা আম্মা কি কইছে? বিয়ের দিন তারিখ কবে ঠিক করব? বিয়ের দিন তারিখ ঠিক হইব। বিয়ের দিন তারিখ ঠিক হইব না? কেন ঠিক হইব না? কেন ঠিক হইব না সেটা কি তুমি বুঝো না? এই গ্রামের মধ্যে তোমার পরিবারের কোনো মান সম্মান ইজ্জত কোনো কিছু রইছে? মানে এই ধরনের কথাবার্তা তুমি কেন কইতেছো? আর মান ইজ্জত শেষ হয়ে গেছে মানে? কেন তুমি এখনো বুঝতে পারতেছো না? তোমার ভাবি বিয়ের আগে গর্ভবতী হয়ে গেছে, পুরা গ্রামের মানুষ জানে যে বিয়ের আগে তোমাদের বাড়ির বউ গর্ভবতী। আম্মা আব্বারে সবাই বলতেছে যে যেই বাড়ির বউ কিনা বিয়ের আগে গর্ভবতী হয়ে যায়, ওই বাড়ির মেয়েও বিয়ের আগে গর্ভবতী হয়ে যাইবে। কি উল্টাপাল্টা কথা কইতেছো তুমি? তুমি আমারে চিনো না? আর ভাবির ওই সমস্যা, সেটার জন্য আমি কেন দায়ী হমু কও? আমি তোমারে চিনি,
আমি তোমারে জানি, কিন্তু আমার পরিবার আছে, আমার একটা সমাজ আছে, সমাজের মধ্যে আমার পরিবারের একটা ভ্যালু আছে। যদি আমার পরিবারই বিয়েতে রাজি না হয়, তাহলে আমি তো এই বিয়েতে রাজি হইতে পারি না। আর যদি পারে, তোমার পরিবারের বলে বিয়ে দিয়ে দিতে। কবিতা, কি হয়েছে? কান্না করতেছস কেন? কি হয়েছে জানো না? এলাকার সবাই জানে, আর তুমি জানো না কি হয়েছে? মানে বুঝলাম না, এলাকার সবাই জানে মানে কি হয়েছে খুলে বল। তুমি যে একটা চরিত্রহীন নারী নিয়ে সংসার করতেছো, সেটা সবাই জানে, কিন্তু তুমি স্বীকার করতেছো না। আজকে তোমার জন্য আমার অপমান হওয়া লাগে। বাড়ি থেকে বের হইতে পারি না, সবাই আমার দিকে আঙ্গুল তুলে কথা কয়। ওই যে যাইতাছে, যার ভাই কিনা একটা চরিত্রহীন নারীর সাথে সংসার করে। তুমি জানো মাহফুজ আজকে আমারে কি কইছে? ওর বাপ মা নাকি ওরে কইছে, যার ভাবি কিনা বিয়ের আগে গর্ভবতী হইয়া আমাগো বাড়ি আইছে, আমিও নাকি বিয়ের আগে গর্ভবতী হয়ে তাকে বাড়ি যাব। তাই তারা তার ছেলের সাথে আমার বিয়েটা দিব না। ঠিক আছে, আমি বুঝতে পারছি। তুই একটা কাজ কর, তুই মাথা ঠান্ডা কর। আমি তোর সাথে এই বিষয়ে বাসায় গিয়ে কথা বলবো। বাসায় গিয়ে কি কথা কইবা তুমি আমার সাথে? কি আর বলার আছে তোমার? আরে বাবা, তুই মাথা ঠান্ডা কর না। আমি তো বলতেছি আমি বাসায় গিয়ে তোর সাথে ঠান্ডা মাথায় কথা বলবো। তুই বাসায় যা, আমি মাহফুজের সাথে কথা বলে আসতেছি। যা। কি কইবা? কইলে কি সবকিছু পরিবর্তন হয়ে যাইবো? তুমি ওরে কইলে কি তোমার বউ গর্ভবতী না সেটা প্রমাণ হইব? কিচ্ছু হইব না ভাইয়া। আমি এটাই বুঝতে পারতেছি না, তোমার মতো একটা মানুষ একটা চরিত্রহীন নারীর সাথে কিভাবে সংসার করতেছে। মান-ইজ্জত তোমার যাইতাছে, সাথে আমার মান-ইজ্জতটা পর্যন্ত যাইতাছে। এখন পর্যন্ত আমার বিয়ে হয় নাই, আজকে আমার ভালোবাসার মানুষ আমার দিকে আঙ্গুল তুলে কথা কইছে। কালকে কালকে যখন আমার বিয়ে হইব, আমার শ্বশুর বাড়ির সবাই আমার নামে বদনাম করব। কব আমার ভাবি যেরকম ছিল ঠিক সেরকম আমিও। এত বদনাম নিয়ে তো আমি বাইরে থাকতে পারবো না ভাই। এক কাজ করো, তুমি আমার গলা টিপা মাইরা ফেলো। চুপ কর, অনেক কথা বলছিস। আমি বলছি না আমি সবকিছু ম্যানেজ করতেছি। তুই বাসায় যা, যা বাসায় যা, যা। যাইতাছি। ধমক দিয়ে তুমি তোমার বোনের মুখ বন্ধ করতে পারবা, এলাকার মানুষের মুখ কি দিয়ে বন্ধ করবা? রাগ দেখাইয়া ধমক দিয়া সত্যটারে মিথ্যা করতে পারবা না। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। মাহফুজ, আমি তোমার সাথে একটু কথা বলতে আসছিলাম। কি কথা বলতে চান ভাইজান? বলতে পারেন, কোনো সমস্যা নেই। এই পৃথিবীতে প্রত্যেকটা ভাই তার ছোট বোনকে তার জীবনের চাইতে বেশি ভালোবাসে। আমিও আমার ছোট বোনকে অনেক বেশি ভালোবাসি, আর সেই জন্য ওর চোখের পানি আমি সহ্য করতে পারতেছি না। এটা আপনার ভুল ধারণা। আমার জন্য আপনার বোনের চোখের পানি ঝরতাছেন, পানি ঝরতাছে আপনার কারণে। আমার কারণে? আমার কারণে মানে তুমি কি বলতে চাও? আমি কি বলতে চাই সেটা আপনি ভালো করে জানেন। আপনি ভালো করে জানেন আমি আপনার বোনরে ভালোবাসি, ও আমারে ভালোবাসে। আমাদের বিয়ে হইতো। আপনি একটা গর্ভবতী মেয়ের নিয়ে সংসার করতেছেন, যে কিনা বিয়ের আগে গর্ভবতী হয়ে গেছে। আপনার কাছে এটা ভালো, আপনার পরিবারের কাছে এটা ভালো, কিন্তু আমার পরিবারের কাছে এটা ভালো না, সমাজের চোখে এটা ভালো না। এই জন্য আমার মা বাবা, আমার পরিবার, এই সমাজ চায় না আমি আপনার বোনরে বিয়ে করি। ভাই, আমি মানতাছি যে আমার পরিবারে একটা সমস্যা আছে। দেখো, আমার আমার বউ ভুল করছে, আমি ভুল করছি, কিন্তু এখানে তো আমার ছোট বোনের কোনো দোষ নাই। ও তো কোনো দোষ করে নাই, ও তো ভালো। আমি আমি বলি কি ভাই, তুমি তোমার পরিবারের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলো। তুমি তোমার বাবা মাকে বুঝাও, বুঝিয়ে শুনিয়ে আমার ছোট বোনটাকে বিয়ে করে তোমার ঘরে তোলো। আমিও খুব ভালো মতো জানি আপনার বোন অপরাধী না, ওর কোনো দোষ নাই,
কিন্তু আপনার পরিবার বিয়ের আগে গর্ভবতী একটা মেয়ের নিয়ে সংসার করতে পারে, কিন্তু আমার পরিবার এটা মানবো না। এই জন্য আমি আপনার বোনের নিয়ে সংসার করতে পারবো না, বিয়েও করতে পারবো না। আপনি আমার ক্ষমা করবেন। কি ব্যাপার মা, তুই কান্নাকাটি করছিস কেন? তাছাড়া আর কি করবো কও মা? মাহফুজ আমারে না করে দিছে, ও আমারে বিয়ে করতে পারবো না। কেন? কেন আবার? তোমার বৌমার জন্য। মাহফুজ আমারে কইছে, ওর বাপ মা নাকি কইছে যে যেই বাড়ির বউ নাকি বিয়ের আগে পতি হয়, ওই বাড়ির মাইয়া আমাকে বাড়ির বউ হয়ে আসলে ও তো বিয়ের আগে পতি হইব। তাই ওর মা বাবা চায় না আমার সাথে ওর বিয়েটা হোক। এই কথা মাহফুজ জানলো কিভাবে, আর এলাকাবাসী জানলো কিভাবে? সেইটা আমি জানি না, এলাকার সবাই জানে এখন যে আমার ভাবে বিয়ের আগেই গর্ভবতী হয়েছে। আচ্ছা মা, আমাকে মান সম্মান কি থাকলো কও? এই কথাটা আমি তোর বাবাকে বুঝাতে চেয়েছি, কিন্তু তোর বাবা আমার কথা শুনেই না, আমার কথা বিশ্বাসই করে না। বিশ্বাস করুক আর না করুক, এখন তো আমি শিওর যে ভাবি সত্যিই গর্ভবতী। তা না হলে মাথা ঘোরানো, বমি করা, এভাবে অসুস্থ থাকা, সেটা আর কিসের লক্ষণ হতে পারে? এলাকার মানুষ শিওর হয়ে গিয়েছে, আর আমরা ঘরের মানুষ হয়ে শিওর হতে পারলাম না এতদিনে। শুধু একটা প্রমাণ পেয়ে নেই, তারপর না তোর বাবাকে দেখাবো, আর ওই বৌমাকে না চুলের মুঠি ধরে বাড়ি থেকে বের করে দিব। সেটা নয় করলে, কিন্তু মাহফুজ যে আমাকে ভুল বুঝলো, সেটার কি হবে? তুই চিন্তা করিস না মা, তুই দেখবি মাহফুজ একদিন ঠিক হয়ে যাবে, তোকেই বিয়ে করবে। চল মা, ঘরে চল। ডাক্তার ফরিদ, এটাই তো আমি যেটা সন্দেহ করছি সেটাই। এই বউয়ের জন্য আমার মেয়ের বিয়ে হচ্ছে না। আমার একমাত্র ছেলের বউ বিয়ের আগেই গর্ভবতী? না 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 না, এই মেয়ে তো সংসার করা যাবে না। এটা বিচার করতে হবে, এটার একটা বিচার করতে হবে। দেখি এবার আমার কথা কে কে অবিশ্বাস করে। নিয়ে যাই। না না, এই রাতে কোনো মাল গোডাউন থেকে বের হবে না। কাল সকালে কুলি আসবে, ট্রাক আসবে, তারপরে মাল বের হবে। কি আমি বলছি যেটা বুঝতে পারছো? ঠিক আছে, এই আমি রাখছি। আমি যে এতদিন এত কথা বলেছি, আমার কথা তো বিশ্বাস করো নাই। আরে কি কথা বললা, কি বিশ্বাস করলাম না? খুলে বলো না কেন? নিজের চোখে দেখো, এই দেখো আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই। এত বড় কথা ফয়েজ আমার কাছে গোপন করে গেল। তুমি ঠিকই বলেছো, কিন্তু তোমরা মেয়ে মানুষ, তোমরা চোখ দেখলে বুঝতে পারো, কিন্তু আমি ভাবছি বিয়ে শাদী হয়ে গেল, এত ধকল গেল, এই জন্য মেয়েটা বোধহয় এরকম বমি করছে, ঝিম ধরে থাকে। এটা তো চিন্তাও করি নাই, বিয়ের আগে মেয়ে গর্ভবতী। হ্যাঁ, এই কথাই তোমাকে আমি এতদিন এতভাবে অনেক রকম ভাবে তোমাকে বুঝাতে চেয়েছি, কিন্তু তুমি আমার কথা বুঝোই নাই। বুঝতে পেরেছো? ওই মেয়েটা যখন আমাদের বাড়িতে প্রথম আসলো না আর বমি করলো না, তখনই আমার খটকা লেগেছিল। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। পাড়া প্রতিবেশীর অনেক কথাই আমি কান দেই নাই, তার কারণ আমি ভেবেছি এরকম ছোটখাটো ব্যাপার এগুলো হয়েই থাকে, কিন্তু এখন তো প্রমাণ হাতে নাতে দেখলাম। ফয়েজের সঙ্গে আমি কথা বলবো, আর ওই মেয়ে এই বাড়িতে কিভাবে থাকে সে বিচারও আমি করব। শুধু বিচার না, এমন বিচার করবা যে ওই মেয়ে আমাদের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলা করেছে। শুধু মেয়ের না, তোমার ছেলেরও বিচার করবা। হ্যাঁ হ্যাঁ, আমার ছেলেরও আমি বিচার করব, ওই মেয়েরও বিচার করব। ওই মেয়েকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে আমি বের করে দেবো। ফয়েজ, ফয়েজ!
হাজ 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 বাবা, তুই এত বড় সত্য আমার কাছে কিভাবে লুকালি? হ্যাঁ, কিভাবে লুকালি? তোর মা আমাকে অনেক বলছে বৌমার মাথা ঘুরে, বৌমার শরীর খারাপ। আমি বলেছি এগুলো কিচ্ছু না, জার্নি করে এসে এই কারণে তার শরীর খারাপ হয়েছে। পাড়ার লোক সহকারে কানা ঘোষা করছে, আমি তাদের কথাও কান দেই নাই। এই সেদিন তোর কাছে আমি প্রেসক্রিপশন চেয়েছিলাম রিপোর্ট দেখার জন্য, তুই আমাকে রিপোর্ট দেখাস নেই। কি কারণে? বৌমা যে বিয়ের আগে গর্ভবতী, এই কথা আমাকে জানাসনি কেন? এখানে কি লেখা আছে? হ্যাঁ, এই তোর কারণে আমার মেয়ের বিয়ে ভেঙে গেছে, মাহফুজ বিয়ে না করে দিয়েছে। এত বড় সর্বনাশ তুই কেন করলি? সমাজের কাছে কেন আমাকে হেয় প্রতিপন্ন করলি? কি চুপ করে আসিস কেন? উত্তর দে। বাবা, তুমি যেহেতু সবকিছু জেনে গেছো, আমি আর কিছু লুকাবো না। তাহলে শোনো। আর এই দুই দিক কি দেখতেছো? বসো। তুমি কার বাড়িতে আমাকে নিয়ে আসছো? এটা হচ্ছে আমার এক ভাবির বাসা, শেফালি ভাবি। উনি বাসায় নেই, উনি একটু বাইরে গেছে, আর যাওয়ার সময় চাবিটা আমাকে দিয়ে গেছে। চাবি রেখে দিছো মানে? আমরা তো বাইরেই দেখা করছিলাম, বাইরে বসেই কথা বলতাম, এখানে আসার কি দরকার ছিল? আরে বুদ্ধু, কিচ্ছু বোঝে না। এখানে কেন আসছি বুঝতেছো না? এখানে যেটা করতে পারবো সেটা কি বাইরে পারবো? কি হলো, মানে এইভাবে হাত টান দিলা কেন? তুমি কি চাইছো? আমাদের এখনো বিয়ে হয়নি, আমাদের বিয়ে হয়নি, আর তুমি এর মধ্যে কি সব উল্টাপাল্টা কথা বলতেছো? আচ্ছা, আমাদের বিয়ে হয়নি তাতে কি হয়েছে? বিয়ে হবে না? তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, আর আমাদের বিয়ের ব্যাপারে কথাও চলতেছে। তো আমরা তো চাইলে কাছাকাছি আসতেই পারি। আমরা চাইলেই কাছাকাছি আসতে পারি না। কেন? তুমি আমাকে ভালোবাসো না? ভালোবাসি, কিন্তু তাই বলে এই না বিয়ের আগেই অবৈধ সম্পর্কে লিপ্ত হব। তোমার আমার তো বিয়ে ঠিক হয়েছে, বিয়ের পরে সবকিছু হবে। বিয়ের আগে একটা ছেলে একটা মেয়ে কোনো কিছু করা হারাম, এটা ইসলামে হারাম করছে। সেটা জানার পরেও আমি এরকম একটা অবৈধ কাজ করতে পারবো না। যদি কোনো কিছু করতে হয় সবকিছু বিয়ের পরেই হবে। ও আচ্ছা, তাই? তার মানে বিয়ের আগ পর্যন্ত তুমি তোমার হাতটা আমাকে ধরতে দিবা না? আমি আমার হাত ধরতে দেবো না, এটাই আমার শেষ কথা। ঠিক আছে, তাহলে যেটা নিয়ে সমস্যা সেটাই করে ফেলি। কি করবো তুমি? বিয়ে করব। বিয়ে করবো মানে? কি বলতেছো, পাগল হয়ে গেছো? হ্যাঁ, পাগল হয়ে গেছি। আমি তোমার জন্য পাগল হয়ে গেছি। আমি আজকে এই মুহূর্তে আমি তোমাকে বিয়ে করবো। মানে তোমার বাবা মা জানে না, আমার পরিবারের লোক জানে না, কিভাবে কি করবে? কি বলতেছে এগুলা? কারো জানা লাগবে না, সময় হলে সবাই জেনে যাবে। আর হ্যাঁ, আমার একটা পরিচিত কাজে আছে, চলো। এক্ষুনি বিয়ে করবো? এক্ষুনি, এই মুহূর্তে, চলো, আসো। ফারুক সাহেব, আপনার সাক্ষীতে কিন্তু এদের দুজনের বিয়ে হলো, ঠিক আছে? জি। মা তাহলে এখানে সাইন করো। বাবা তুমি এখানে করো। ঠিক আছে। আলহামদুলিল্লাহ। তাহলে এবার আমরা সবাই মোনাজাত করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। মামুনি, তোমরা কিন্তু আজকে থেকে স্বামী স্ত্রী, ঠিক আছে? আমি দোয়া করি দাম্পত্য জীবনে অনেক সুখী হও। জি কাজী সাহেব, দোয়া করবেন আমাদের জন্য। তাহলে এখন আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চলো। যাক, আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে আমাদের বিয়ের কাজটা সম্পন্ন হলো। আলহামদুলিল্লাহ। এখন তো আর তোমার কোনো সমস্যা নেই, হাত ধরলে কাছে আসবে। সমস্যা থাকবে কেন? এখন তো তুমি আমার স্বামী। সবকিছু নর্মাল আছে, স্বাভাবিক আছে। আচ্ছা, 11 সপ্তাহ চলে,
11 সপ্তাহ চলে মানে? স্যার আমি ঠিক কিছু বুঝলাম না। মানে প্রেগনেন্সির বয়স 11 সপ্তাহ, আপনার স্ত্রী প্রেগনেন্ট। কি বললেন? মানে আমার ওয়াইফ প্রেগনেন্ট? বিয়ের বয়স কত? আমাদের বিয়ে হয়েছে 3 মাস। ও আচ্ছা, তো প্রথম বেবি তো এই জন্য একটু প্রথম এরকম হয়, প্রবলেম হয়। সমস্যা নেই, সব কিছু নর্মাল আছে। আমি ওষুধ দেখে দিচ্ছি। আর হচ্ছে এই সময়ে একটু এক্সট্রা কেয়ার নিতে হবে। বাড়ি কাজ করা যাবে না, খাবার দাবার পানি বেশি খেতে হবে, ফল টল বেশি খেতে হবে, রেস্টে থাকতে হবে, প্রচুর রেস্টে থাকতে হবে। জি ওষুধ লিখে দিচ্ছি, সমস্যা নেই। জি জি আবার ঠিক আছে। কিছুদিন পরে পরে এসে একটু দেখাই যাবে। জি ঠিক আছে, থ্যাংক ইউ। আসি, আসসালামু আলাইকুম। কি ব্যাপার, এইখানে গাড়ি থামালে কেন? আমি প্রেগনেন্ট, তুমি বাবা হতে চলেছো, এই কথা শুনে কি তুমি খুশি না? কি হলো, উত্তরটা না দিয়ে এখানে এসে বসলে কেন? কি উত্তর দিব? আসলে তুমি হয়তো ভাবতেছো যে এই সংবাদটা শুনে আমি খুশি না। আমি খুশি, আমি অনেক খুশি। জানো, একটা ছেলের জীবনে সবচেয়ে বড় খুশির সংবাদ এটাই যে সে বাবা হবে। কিন্তু আমি এই খুশির সংবাদটা কোথাও প্রকাশ করতে পারতেছি না। এই খুশিটা আমি উদযাপন করতে পারতেছি না। এর চেয়ে বড় কষ্টের বিষয় কি হতে পারে? এটা কেমন কথা? আমার পেটে তো আর অবৈধ সন্তান না, তোমার আমারই সন্তান। তাহলে কেন পরিবারকে আমরা জানাতে পারবো না? শেফা, তুমি আসলে বিষয়টা যতটা সহজভাবে ভাবতেছো, বিষয়টা অত সহজ না। দেখো, আমাদের বিয়ে হলো মাত্র 4 দিন। এখন এই মুহূর্তে যদি আমার বাড়ির মানুষ জানতে পারে যে তুমি প্রেগনেন্ট, তুমি মা হতে চলেছ, এই বিষয়টা তারা কখনোই সহজভাবে মেনে নিবে না। তারা এটাকে খারাপভাবে নিবে। আর তারা কেন, আমাদের প্রতিবেশী, আমাদের পরিবারে কেউ মেনে নিবে না। আমি চাই না তুমি প্রতিবেশীর কাছে, আমার পরিবারের কাছে ছোট হও, খারাপ হও। এর জন্য আসলে এই বিষয়টা বাসায় এই মুহূর্তে জানানো যাবে না। আমরা একটা কাজ করি, আমরা এই বিষয়টা কিছুদিন মানে গোপন রাখি। হ্যাঁ, বাসায় না বলি, কিছুদিন যাক, সবাইকে নিয়ে বসে বিষয়টা বলে দিব যে তুমি প্রেগনেন্ট। ঠিক আছে, এটা নিয়ে তো চিন্তা করার কিছু নেই। তুমি যেহেতু বিষয়টা জানো, সেখানে তোমার পরিবার এখন না জানলেও চলবে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। চলো। সবই তো শুনলে। বাবা, তোমরা শেফাদের বাড়িতে গিয়েছিলে আমার সাথে শেফার বিয়ের ব্যাপারে কথা বলতে। তুমি শেফাকে পছন্দ করেছিলে, কিন্তু মা তো শেফাকে পছন্দ করে নাই। মার অমত ছিল। আমার মধ্যে ভয় ছিল যে তোমরা হয়তো
শেফার সাথে আমার বিয়েটা দেবে না, আর তার জন্যই আমরা দুজন একা বিয়ে করে ফেলি। আর এটার পিছনে অনেক বড় একটা কারণ আছে বাবা। আমি শেফার সাথে মাঝে মাঝে দেখা করতে যেতাম। তো শেফা একদিন বললো যে আমরা যে এইভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করতেছি এটা আসলে ঠিক না, এটা জায়েজ না, এটা সমাজের সঙ্গে খারাপ। তো সবকিছু ভেবেই আমরা দুজন বিয়ে করে ফেলি। কিন্তু যখন শেফাকে বিয়ে করে আমি বাড়িতে নিয়ে আসি তখন দেখলাম যে তোমরা সবাই তাকে হাসি মুখে মেনে নিছো। আমি কখনো ভাবতেই পারিনি যে তোমরা সবাই তাকে মেনে নিবা। আর বাবা, এর মধ্যেই শেফা প্রেগনেন্ট হয়েছে। আমি আসলে এই বিষয়টা তোমাদেরকে বলতে পারি নাই, কিভাবে বলবো আমি ভেবেই পাচ্ছিলাম না যে এই কথাটা যদি তোমাদেরকে বলি যে শেফা প্রেগনেন্ট তাহলে তোমরা কিভাবে নিবা। আর বাবা, সবচেয়ে বড় কথা হচ্ছে শেফার গর্ভে যে সন্তান, সেই সন্তান আমাদের এই বংশের প্রদীপ বাবা। সত্যি আমাদের বংশের প্রদীপ? এই 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 মিষ্টি আনাও, মিষ্টি আনাও, আমার বংশের প্রদীপ আছে। মিষ্টি নিয়ে আসো, মিষ্টি মুখ করো, সবাইকে, গ্রামের সবাইকে জানিয়ে দাও আমার বংশের প্রদীপ। আর কবিতা, এখন আর কোনো চিন্তা নাই, মাহফুজকে সংবাদ দে। এখন তোর মাহফুজ এই বিয়েতে না করতে পারবে না, কি বলো? হ্যাঁ যা তাড়াতাড়ি। থাক বাবা, ভালো আছিস? মা ভালো আছি, তোমরা কেমন আছো? ভালো আছি। শাহবাজ ভাই, কেমন আছো? এই তো ভাবি, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আসতে কোনো অসুবিধা হয় নাই তো? না না মা, কোনো অসুবিধা হয় নাই। আচ্ছা ঠিক আছে, ঘরে চল, ফ্রেশ হ, নাস্তা পানি কর, তারপর কথা বলা যাবে। ঠিক আছে মা, চলো। সাকি ভাই। চেয়ারম্যান সাহেব শুধু দাওয়াত দাওয়াত করেন, দাওয়াত খাওয়ার জন্য রেডি থাকেন। আরে আমার ছেলে শাহবাজ, ও অস্ট্রেলিয়া থেকে আসছে, খুব তাড়াতাড়ি ওর বিয়ের ব্যবস্থা করতেছি। আচ্ছা, পরে কথা বলি। ভাবি, খাবার কিন্তু খুব মজা হয়েছে। সব রান্না কি তুমি করছো? আমি ছাড়া আর কে করবে? মা, তোমার বৌমা যা রান্না করে, মানে আমার ইচ্ছে করতেছিল হাত চেটে খেয়ে ফেলি। ভাবির হাতের রান্না খেয়ে তো খুব প্রশংসা করছো। আজকে ভাবির হাতের রান্না খেয়েছো, কিন্তু এরপরে কিন্তু নিজের বোর হাতের রান্না খেতে হবে। প্রবাসে ছিলা, দেশে আসছো, এবার বিয়ে না করে তোমাকে আমি প্রবাসে যেতে দেব না। বউ দেশে রেখে তারপর প্রবাসে যাবে। হ্যাঁ মা, আমিও সেটাই ভাবছি, এবার বিয়ে করে তারপর বিদেশে যাব। তাহলে তো হয়েই গেল। মা, তাহলে ঘটককে কালকেই খবর দিন, মেয়ে তো দেখতে হবে। না না ভাবি, ঘটক খবর দিতে হবে না। আসলে আমার পছন্দের মেয়েকে আমি পেয়ে গেছি। মেয়ের নাম কি? মেয়ের বাবার নাম কি? মা, মেয়ের বাবার নাম হচ্ছে বশির, আর মেয়ের নাম হচ্ছে জোনাকি। বশির? কোন বশির? মা, ওই যে উত্তর পাড়ার বশির কাকা। মানে উত্তর পাড়ার জেলে বশিরের মেয়ের কথা বলছিস? হ্যাঁ মা, তুমি ঠিক ধরছো, ওই বশির কাকার মেয়ের কথাই বলতেছি। এটা কেমন কথা বললি তুই? তুই একবার চিন্তা করেছিস আমি একজন চেয়ারম্যান আর সে একটা জেলে? এটা কি আদৌ সম্ভব? হ্যাঁ মা, এটা ঠিক বলছো যে বশির কাকা মাছ ধরে সেটা বিক্রি করে তার জীবিকা নির্বাহ করে, কিন্তু তুমি এই কাজটাকে ছোট করে কেন দেখতেছো? আমি যখন প্রবাসী ছিলাম তখন আমি দেখছি যে ওই দেশে কেউ কখনো কারো কাজকে ছোট করে দেখে না, সবাই সবার প্রফেশনটাকে সম্মান করে, বড় করে দেখে। এর জন্য তারা এত উন্নত। আর আমরা আমাদের কাজটাকে ছোট করে দেখি বলেই আমরা এখনো অনেক পিছিয়ে আছি। আমাদের দেশটাকে উন্নত করতে পারিনি, আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারিনি। মা, এখন সময় আছে, চিন্তাধারা চেঞ্জ করো। তাই বলে একটা জেলের মেয়ে হবে চেয়ারম্যান বাড়ির পুত্রবধূ? শাহবাজ, তুমি যেটা বলছো সেটা কি ভেবে বলছো? তুমি ভেবে দেখেছো যে তুমি কি সিদ্ধান্ত নিয়েছো? হ্যাঁ ভাবি, আমি যেটা বলতেছি একদম ভেবে চিন্তে বলতেছি। আমি যদি বিয়ে করি তাহলে এই মেয়েকে বিয়ে করবো। মা,
বলছি কি, যেহেতু ওই মেয়েটাকেও পছন্দ করেছে, ওকে বিয়ে করলেও সুখে থাকবে, আপনি রাজি হয়ে যান। আপনার ছেলেদের সুখী তো আপনার সুখ। আপনার ছেলে যদি ওই মেয়েটিকে নিয়ে সুখে থাকতে পারে, আমরা বাধা দিয়ে কি করব বলুন? ঠিক আছে, সংসার করবে তুমি, সেটা জেলের মেয়েই হোক আর চৌধুরীর মেয়েই হোক। বৌমা, সূর্যকে বলো কালকে আমরা মেয়ে দেখতে যাব। না মা, যেতে তো চেয়েছিলাম, এখন আর যেতে পারবো না। আমার দেবর অস্ট্রেলিয়া থেকে এসেছে, আর ওর জন্য কালকে মেয়ে দেখতে যাব। যদি পছন্দ হয়ে যায় তাহলে তো তোমাদেরকে দাওয়াত দিব, এসো, তারপর একসাথে যাব। হ্যাঁ, বিয়েতে অনেক দায়িত্ব আমার, আমি যেতে পারবো না, এর আগে যেতে পারবো না। আমি তো বড় ভাবি, আমার তো অনেক দায়িত্ব আছে মা। কি ব্যাপার, কাকে বিয়ে দিচ্ছ? মা, তোমাকে পরে ফোন করছি। কাকে আবার বিয়ে দিব? তোমার ভাই অস্ট্রেলিয়া থেকে এসেছে, এখন সে বিয়ে না করে অস্ট্রেলিয়াতে আর ফিরে যাবে না। তোমার ভাই এসে অলরেডি মেয়েও পছন্দ করে ফেলেছে। কি বলছো না বলছো? ও তো আসলোই মাত্র, মেয়ে পছন্দ করলো কখন? কখন আবার? আসার সময় একটা মেয়েকে রাস্তায় দেখেছে, তাকে নাকি তোমার ভাইয়ের মনে ধরেছে, আর তাকেই বিয়ে করতে চায়। রাস্তায় মেয়ে দেখেছে আর ওই মেয়েকে ওর পছন্দ হলো? আচ্ছা, মেয়ের বাড়ি কোথায়? আমাদের গ্রামেই বাড়ি। আমাদের গ্রামের বাড়ি? কার মেয়ে? বশির চাচার মেয়ে। বশির চাচা? বশির চাচা? বশির চাচা আবার কি? জেলে বশির চাচা। হোয়াট? তোমার মাথা ঠিক আছে? আরে কি বলছো না বলছো? আমরা হচ্ছে চৌধুরী বংশের ছেলে, আর আমার ভাই ওই জেলে বশিরের মেয়েকে পছন্দ করেছে? তোর, তুমি আর কি করছো আমার সাথে, তাই না? আমি আর কি করছি না, সিরিয়াস বলছি। আর মাকে রাজিও করে ফেলেছে, কালকে সকালে আমরা যাচ্ছি মেয়েকে দেখতে। আরে আমার মাথায় তো কিছু ঢুকছে না, কি বলছো না বলছো? আমার ভাই অস্ট্রেলিয়া থেকে আসছে, আর ও হচ্ছে চৌধুরী বংশের ছেলে, আমার মা রানিং চেয়ারম্যান। আমার ভাই পছন্দ করেছে একটা জেলের মেয়েকে? ইম্পসিবল। ও তো পছন্দ করবে শিল্পপতির মেয়ে, বড় বিজনেসম্যান যারা আছে, একজন এডুকেটেড মেয়েকে। আর তোর মাথায় কিচ্ছু ঢুকছে না, তুমি সত্যি বলছো? আমি সত্যিই বলছি, তোমার আর আমার পছন্দে তোমার ভাই বিয়ে করবে না, তার যাকে মনে ধরেছে সে তাকেই বিয়ে করবে। আচ্ছা, এই কথা শোনার পর মা কি বললো? কেন, বললাম শুনতে পাওনি? আমরা যাচ্ছি কালকে মেয়েকে দেখতে, মা নিজে বলেছে এই কথা। ঠিক আছে, সেটা কালকে দেখা যাবে। আর এর মধ্যে আমি মায়ের সাথে কথা বলবো, দেখি মা কি বলে। আচ্ছা, অনেক টায়ার্ড, আমি ফ্রেশ হয়ে আসি, খিদে লাগছে, খাবার দাও। খাবার টেবিলে রাখা আছে, গিয়ে খেয়ে নাও। এটা কেমন কথা? তুমি খাবে না? আমরা খেয়ে নিয়েছি। তুমি তো কখনো আমাকে ছাড়া খাও না, হঠাৎ একা একা খেয়ে নিলে? একা একা খাইনি, আজকে আমার সাথে ছিল একজন, সেজন্য খেয়ে নিয়েছি। বুঝতে পেরেছি, ঠিক আছে, আমার সাথে খেতে হবে না, আমি খাবো, তুমি আমার পাশে দাঁড়িয়ে থাকো। ঠিক আছে, আগে যাও, ফ্রেশ হয়ে আসো। বশির কাকা, আমরা সবাই আসছি আপনার বাড়িতে একটা শুভ কাজের প্রস্তাব। শুভ কাজ? চেয়ারম্যান সাহেবা, শুভ কাজ মানে বিষয়টা কি, মানে খুইলা কোন? হ্যাঁ, শুভ কাজের প্রস্তাব। আমার ছোট ছেলে শাহবাজের সাথে আপনার মেয়ে জোনাকির বিয়ের প্রস্তাব নিয়ে আসছে। চেয়ারম্যান সাহেবা, আমি আমার মেয়েকে আপনার ছেলের সাথে বিয়ে দেব না। হোয়াট? বসে, তোমার স্পর্ধা কি করে হয়? আমি রামপুর ইউনিয়নের রানিং চেয়ারম্যান, আমার ছেলে অস্ট্রেলিয়া প্রবাসী, আর তুমি কিনা আমার ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে দিবে না? এত বড় সাহস কোথা থেকে পাও? চেয়ারম্যান সাহেবা, মাফ করবেন, আমি আমার মেয়েকে আপনার ছেলের সাথে বিয়ে দিতে পারবো না। কেন পারবে না? কেন পারবো না সে কথা আমি বলতে পারবো না, তো বিয়ে দেব না। বশির, তুমি ভুলে যাচ্ছ তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো। আমি একজন চেয়ারম্যান, সেটা তুমি ভুলে যাচ্ছ। আরে তোমার তো ভাগ্য ভালো যে আমি চেয়ারম্যান হয়ে তোমার মতো জেলে পরিবারে এসেছি তোমার মেয়ের সাথে আমার ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে। চেয়ারম্যান সাহেবা, আপনি ঠিকই বলছেন, আমার 7 জন্মের ভাগ্য যে আপনি আপনার ছেলের জন্য আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসছেন, কিন্তু আমার মেয়েকে আমি আপনার ছেলের কাছে বিয়ে দেব না। বশির মিয়া, আমিও আইভি চৌধুরী, এই এলাকার চেয়ারম্যান, আমিও দেখে নেব তোমার মেয়ে তুমি কিভাবে বিয়ে দাও। আয় তোরা।
উনি হইল আমাগো এলাকার চেয়ারম্যান। আমার লেগা বিয়ার প্রস্তাব নিয়ে আইছে। ওনারা তো অনেক বড় লোক। তুমি এই বিয়েতে রাজি হইলে না কেন? আরে তুই তা বুঝবি না। আমি যা কিছু করছি তোর ভালোর জন্য করছি। আমার ভালোর জন্য করছো? এমন তো না যে তুমি আমার বিয়ে দিতে চাইতেছো। অনেক জায়গা থেকে সম্বন্ধ আইছে, তুমি তো আমার বিয়ে দিতে রাজি আছো। তারা মেলা বড় লোক, হ্যাগো বাড়িতে বিয়ে হইলে আমি সুখে থাকতাম। এটা জানার পরেও কেন তুমি আমার বিয়ে দিতে চাইতেছো না? আরে সবার কপালে সুখ সয় না। তোর কপালে যদি সুখ থাকে দেখবি একদিন তুই অনেক সুখী হবি। আমি যা কিছু করছি তোর ভালোর জন্য কইছি রে মা, তোর ভালোর জন্য কইছি। ভাইয়া কি কি করলাম? মানে বিয়ের দিন তারিখ ঠিক করছো? বিয়ের দিন তারিখ ঠিক করবো না? তাই এই দেশে কি মেয়ের অভাব? হ্যাঁ, মেয়ের অকাল পড়ে গেছে। তোর এই বিয়ের জন্য ওই বাড়িতে গিয়ে ওই সামান্য জেলে আমাদেরকে অপমান করেছে। তোমরা অপমান হয়েছো মানে? হ্যাঁ, তোমার ভাইয়া ঠিকই বলেছে। এমন একটা মেয়েকে পছন্দ করেছো যার বাবার অহংকারে আমরা সেখান থেকে অপমানিত হয়ে এসেছি। কেন দুনিয়াতে আর মেয়ে ছিল না? তুমি একটা জেলের মেয়েকে পছন্দ করেছো, সেটাতেও মা কোনো আপত্তি করেনি। বিয়ের প্রস্তাব নিয়ে সে বাড়িতে গিয়েছিল, আর সেই জেলের বাচ্চাটা আমার শাশুড়ি মাকে অপমান করেছে। ইচ্ছে করছিল আমি মাটির নিচে ঢুকে যাই। কত বড় সাহস একটা জেলে কিনা রামপুর ইউনিয়ন চেয়ারম্যানের সামনে না করে দেয়। আমার মনে হয়েছিল একটা থাপ্পড় দিয়ে 32টা দাঁত আমি ফেলে দিই, কিন্তু করিনি। শুধুমাত্র তোর মুখের দিকে তাকিয়ে আমি ভেবেছিলাম আমার ছেলের যেখানে পছন্দ, আমার ছেলের সুখই আমার সুখ। কিন্তু দেখলাম না, ওই জেলের দেমাগ এত বেশি যে ওই দেমাগটা কিভাবে ভাঙচুর করতে হয় সেটা আমি ভালো করেই জানি। আমিও সাফ সাফ বলে দিয়ে আসছি, তার মেয়েকে কোথায় বিয়ে দেয় সেটা আমিও দেখে ছাড়ব। তোমরা এগুলো কি বলতেছো? আরে তোমরা গেছো সেখানে আত্মীয়তা করতে, আর তুমি সেইখানে গিয়ে হুমকি দিয়ে আসছো? তাছাড়া আর কি করতো? কি বা করার ছিল? যেভাবে অপমান করেছে এছাড়া আর কোনো উপায় ছিল না। ওদের তো ভাগ্য ভালো যে ওদের গায়ে হাত তোলা হয়নি। শোন, এই সপ্তাহের মধ্যে আমি তোকে বিয়ে দিব মধুখালী উপজেলা চেয়ারম্যানের মেয়ের সাথে। তোর যত বন্ধু বান্ধব আছে যাকে যাকে দাওয়াত দেওয়ার তুই দিয়ে দিস। বোমা, ঘরে চলো। মা, আরে বশির কাকা সরাসরি না করে দিল যে আমার সাথে তার মেয়ে বিয়ে দিবে না। না, আমার এই রহস্যটা জানতেই হবে। অনেকক্ষণ যাবত দেখতেছি আপনি আমাকে বাড়ির সামনে দিয়ে হাঁটাহাঁটি করতেছেন। মানুষে দেখলে কি কইব? সবাই সিসি করব। আপনি বাড়িতে ফিরে যান। হ্যাঁ, বাড়িতে চলে যাব। আসলে আমি বুঝতে পারতেছি যে এখানে হাঁটাহাঁটি করলে মানুষ যদি দেখে তাহলে খারাপ ভাবে, ছিচি করবে। কিন্তু আমার তো না এসে কোনো উপায় ছিল না। আমি একটা কথা জানার জন্য আসছি। আমার মা, আমার ভাই, আমার ভাবিকে তোমাদের বাড়িতে পাঠিয়েছিলাম তোমার বাবার কাছে, তোমার আমার বিয়ের ব্যাপারে কথা বলতে। কিন্তু আমি কিছুতেই বুঝতেছি না যে তোমার বাবা কি ভেবে আমার মাকে না করে দিল। এই বিষয়টা নিয়ে তো আমি কিছু কইতে পারবো না, কারণ আব্বার পছন্দ হয় নাই মনে হয়, এজন্য আব্বা না করে দিছে। তার মানে কি? মানে আমাকে তোমার পছন্দ হয় নাই? মানে আমি দেখতে এতটাই খারাপ? এমনটা না। আপনারে পছন্দ হইব না কেন? আপনারে আমার পছন্দ হয়েছে, কিন্তু আমি তো আমার বাবার অবাধ্য হইতে পারবো না। হ্যাঁ, বুঝতেই পারছি যে তুমি তোমার বাবার অবাধ্য হতে পারবে না। দেখো, আমার পরিবারও চায় না আমার মা
আমার ভাই, আমার ভাবি কেউ চায় না যে আমি তোমাকে বিয়ে করি, কিন্তু আমি 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 কি করব? আসলে তোমাকে প্রথম দেখায় আমার পছন্দ হয়ে গেছে, ভালোবেসে ফেলছি। আমি স্বপ্ন দেখে ফেলছি যে আমরা আমরা বিয়ে করবো, আমাদের সংসার হবে, আমাদের ছোট ছোট বাচ্চা কাচ্চা হবে। তার জন্যই আমার মাকে তোমাদের বাড়িতে পাঠানো। বুঝতে পারছি, কিন্তু আমার কিছু করার নেই। আমার আব্বা গরিব মানুষ, তার একমাত্র মাইয়া আমি। আমি যদি তার অবাধ্য হই, হে কষ্ট পাইব। আচ্ছা, তাহলে একটা কাজ করি, যেহেতু তোমার বাবা রাজি না, আমার পরিবারে কেউ রাজি না, আমরা আমরা পালিয়ে বিয়ে করে ফেলি, কি বলো? এইটা কোনোদিনও সম্ভব না। আমি আপনার লগে পালায়ে বিয়া করলে আমার আব্বার মান সম্মান যাইব, আমার আব্বা অনেক কষ্ট পাইব। আমি চাই না আমার জন্য আমার আব্বা কোনো কষ্ট পাক। আচ্ছা, তুমি তোমার আব্বার কথা চিন্তা করতেছো, আমি যদি তোমাকে পালিয়ে বিয়ে করি, আমার পরিবার কষ্ট পাবে না? আমার মা একজন ইউনিয়ন চেয়ারম্যান, তার মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে আমি যদি এই কাজটা করি? একটাবার ভাবছো? আমি তো সব কিছু চিন্তা বাদ দিয়ে আমি শুধু তোমাকে নিয়ে চিন্তা করতেছি। আপনার আমার ভালো থাকার কথা চিন্তা করলে হইব না, আমাকে পরিবারের কথাও চিন্তা করতে হইব। আল্লাহ যদি না চায়, আপনি আমি কোনোদিনও একসাথে হইতে পারবো না। আমি চাই না আমার বাপের অভিশাপ নিয়ে আমি সুখী হই, তাই আমি এই বিয়েটা করতে পারবো না। ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি, কিন্তু আমি তোমার জন্য অপেক্ষা করব। মামা, আমি জানি যে তুমি যদি মার কাছে কোনো কথাবার্তা কও তাহলে সেটা ফালাইবো না। আসলে মামা হয়েছে কি, অনেক বছর পর প্রবাস থেকে দেশে আসছি, মা চায় আমি একটা বিয়ে শাদী করি, আমিও চাই। বুঝে বসি কাকা আছে না, জাল্লা বসির, হ্যাঁ ওই বসি কাকার মায়ের আমি পছন্দ করি। তো মায়েরে কইছিলাম, মায় তো গেছিল ওই ভাইয়ের নিয়ে ভাবির নিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে গেছিল। কারণ কথা হইতাছে ওই বসি কাকায় নাকি বিয়ার জন্য না করে দিছে। আমি বুঝতেছি না যে কোন কারণে না করে দিল। বেটা তুই এই জাল্লা বসির মেয়েরে পছন্দ করছিস? তোর বাবা 10 বছর চেয়ারম্যানই করছে আমাদের ইউনিয়নে, তোর মা হচ্ছে আরো 10 বছর যাবৎ এই অত্র এলাকার চেয়ারম্যান, তুই হচ্ছে 8 বছর যাবৎ অস্ট্রেলিয়া থাকিস। তুই একটা পছন্দ করবি একজন রাজরানী সম্ভ্রান্ত পরিবারের মেয়েরে, তুই কি করলি? আমগুলোকে জাইল্লার মেয়েরে পছন্দ করছিস, তাও আবার আমার কাছে বলতেছ যে ওই বসির তোর কাছে বিয়ে দিবে না, এটা কোনো কথা? মামা বিষয়টা তো এরকমই। এখন তুমি একটা কাজ করো মামা, আমি জানি মায় তোমার সাথে সব বিষয়ে কথাবার্তা বলে শেয়ার করে, তুমি একটু বিষয়টা জানো যে কোন কারণে এই বসি কাকায় ওনার মেয়ের সাথে আমার বিয়ে দিব না। তুমি একটু মার সাথে কথা বলে দেখো। এই প্রসঙ্গটা নিয়ে আর একদিন কথা বলবি না আমার সাথে, যা বলছস আজকে এই পর্যন্ত বাদ দি, এটা বুঝা যা। বসির মেয়ের মধ্যে কি দেখছস তুই, কি আছে ওর মধ্যে? মামা মানে আমার চোখটা যদি তোমার চোখে লাগাই দিতাম না, তাহলে তুমি বুঝতে পারতা যে ওই মেয়ের মধ্যে আমি কি পাইছি। মামা 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 তুমি না করো মামা, মামা তুমি 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 যদি একটু মারে বুঝা কও, মায় শুনবো। মামা 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 তুমি মারে কও। তুই আমার একেবারে, তুই এখন যে কথা বলছিস এরপরে আর কোনো কথা নাই আমার। ঠিক আছে ঠিক আছে, তোমার কাছে যাচ্ছি, দেখো। আচ্ছা চলো, মার সাথে একটু কথা বলে একটু বুঝা, একটু মায় পেলে বুঝবো, বুঝছো? আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে, খবর না দিয়ে চলে আসলি? আরে খবর না দিয়ে চলে আসবো মানে? এগুলি আমি কি শুনলাম? যা শুনছিস একদম সত্যি শুনছিস। ছেলে আমার প্রবাস থেকে আসলো, চিন্তা করলাম ছেলেকে বিয়ে করাবো, ঘটক ডাকতে চাইলাম, ছেলে বলে আমি মেয়ে পছন্দ করছি। যখন জিজ্ঞেস করলাম কার মেয়ে, তখন সে বলল ওই জেলের মেয়ে। অনেক না করেছিলাম, কিন্তু না, সে ওই মেয়ে ছাড়া বিয়েই করবে না। তার সুখের কথা চিন্তা করে ওই জেলের বাড়িতে গেছিলাম বিয়ের প্রস্তাব নিয়ে। ওই জেলে আমার মুখের ওপর না করে দিল, আমার ছেলের সাথে নাকি তার মেয়ে বিয়ে দিবে না। আমি লজ্জায় ঘৃণায় অপমানিত হয়ে ওখান থেকে ফিরে আসছি। বলো কি, তোমার মুখের উপরে না করে দিল? তুমি হচ্ছে অত্র এলাকার মধ্যে রানিং চেয়ারম্যান এবং এই এলাকার একজন প্রভাবশালী মানুষ,
দুলাভাই ছিল এলাকার চেয়ারম্যান, তুমি চেয়ারম্যান। আমার ভাইগনা মাশাল্লাহ অস্ট্রেলিয়া থাকে 8 বছর যাবত, উচ্চ শিক্ষিত। আমার ভাইগনার কাছে কত ধনাঢ্য ফ্যামিলির মেয়ে বিয়ে দেওয়ার জন্য পাগল, কত এমপির মেয়ে, সচিবের মেয়ে, শিল্পপতির মেয়ে, আর সামান্য একটা জেলে আমার ভাইগনার কাছে মেয়ে বিয়ে দিতে চাচ্ছে না। আমি তো এটা বুঝতেছি না বিষয়টা কি। এটা তো আমিও বুঝতে পারতেছি না। অনেক বলছি কেন দিবেন না, সে কোনো উত্তর দেয়নি। আচ্ছা আপা, তাহলে আমি বসিরের সাথে দেখা করি, ওর বাড়িতে যাই, গিয়ে আমি বিষয়টা একটু বুঝি আসলে বসির কেন এরকম করতেছে। তারপরে আমি তোমাকে জানাই। আচ্ছা ঠিক আছে। তাহলে আজকের মতো যাই, থাকো তুমি। আচ্ছা, পরে আমি জানাই দেবো কি বলে। কি মনের মধ্যে মনে হইতেছে লাড্ডু ফুটতেছে, এইখানে দাঁড়ায় দাঁড়ায় বাসর ঘরের চিন্তা করতেছো, বাসর ঘরের স্বপ্ন দেখতেছো? আরে ভাবি, মানে তুমিও না, এখনো তো বিয়ে হয় নাই আর বাসর কথা বলতেছো না? আমার মনে হইতেছে আর হইব না। কেন হবো না কেন? আচ্ছা তুমি আমার একটা কথা বলো তো, তুমি কি মামারে ঘুষ দিয়ে নিয়ে আসছো? বুঝতে পারছি, মানে আমি যে বিয়ে করব, সংসার করব, একটু বড় আদর যত্ন পাবো, সেটা তোমার সহ্য হইতাছে না, মানে খুব হিংসা লাগতেছে না? তোমার ভাগ্য ভালো যে তোমার বিয়ের সময় আমি দেশে ছিলাম না। যদি দেশে থাকতাম তাহলে আমিও দেখতাম যে তুমি আমার ভাইয়ার সাথে কিভাবে বাসর করো। এই শয়তান, কি হ্যাঁ ভাবির সাথে মজা না হইতেছে না? লাগতেছে তো। আমি সব সময় চাই একটা মিষ্টি বউ তোমার ঘরে আসুক। আমিও তো চাই, এর জন্য তো আমার পাঠাইছি, তুমি তো যেতেছো না। কখন বললাম যে আমি চাচ্ছি না? আমি চাইলেই তো আর হবে না, মারও চাইতে হবে। বশির কাকা জেলে, ওনার মেয়েকেও একটা জেলের সাথেই বিয়ে দেবে, তোমার সাথে না। কি হচ্ছে এখানে? হ্যাঁ, তুমি আবার আমার ভাইয়ের পিছনে লেগেছো, তাই তো? আচ্ছা ভাই, তোকে বলি শোন, দেখ আমরা হচ্ছে চৌধুরী বংশের ছেলেপেলে, আমরা আত্মীয়তা করব যারা আমাদের সাথে যায়, আমাদের সম পরিমাণ। আমরা কিনে যাচ্ছি ওই জেলের পরিবারে, ওরা আমাদের স্ট্যাটাস সম্পর্কে কখনো বুঝবে না, আমাদের সম্মান দিতে পারবে না। না হলে সামান্য জেলে হয়ে আমার মায়ের মুখের উপরে না করে দেয় বল? শোনো, আমি তোমাকে বলছি, একটা জিনিস চিন্তা করে দেখো, তোমার ভাই আমাকে বিয়ে করেছে, আমি শিকদার বংশের মেয়ে। তোমার ভাই চাইলেই 10টা বন্ধু নিয়ে আমার বাড়িতে যেতে পারবে, সেই সম্মানটা আমরা করতে পারবো। কিন্তু তুমি চাইলে 2টা বন্ধু নিয়ে ওই জেলের বাড়িতে যেতে পারবে না, না বসতে দিতে পারবে, না ঠিক মতো খেতে দিতে পারবে। তাই বলছি কি, ওকে ভুলে যাও। আমরা ভালো কোনো মেয়ে দেখে তোমাকে বিয়ে করিয়ে দেব, ভালো বংশের, আর যেমন ধরো খান বংশ, তারপরে মজুমদার বংশ, ভালো ভালো বংশ আছে তো। কেন বুঝতে পারছো না তুমি? আচ্ছা, আমি বুঝতেই পারছি না কি আছে ওই মেয়ের মধ্যে যে ওই মেয়েকে দেখে তুই পাগল হয়ে গেছিস যে ওকেই বিয়ে করতে হবে। ভাইয়া, তুমি যদি আমার জায়গায় থাকতা, আমার চোখ দিয়ে ওকে দেখতা, তাহলে বুঝতে পারতা যে আমি আসলে ওই মেয়ের মধ্যে কি পাইছি। সেটা আসলে আমি ছাড়া কেউ বুঝবো না। তুমি কথা বলো, আমি ভিতরে যাই। তুমি কিছু বুঝতে পেরেছো? আমার ভাই কিন্তু ওর জন্য একদম পাগল হয়ে গেছে, অস্ট্রেলিয়া থেকে এসে ওকে দেখে ওর মনে ধরেছে। আচ্ছা চলো ভিতরে চলো। জোনাকি, আসসালামু আলাইকুম। তোমার আব্বু বাড়িতে আছে? হ্যাঁ বাড়িতে আছে। একটু ডেকে দাও। আব্বা, আব্বা। আসসালামু আলাইকুম ভাই। আপনি আমাকে বাড়িতে? আপনার সাথে কথা ছিল, ওই জন্য আসলাম। আরে এটা চেয়ার নিয়ে আয়। মন ভাই বসে। ভাই কি কইবেন কোন? বসির ভাই, আপনার বাড়িতে আমার বোন, বাইগনা বউ আসছিল, ছোট বাইগনার বিয়ের বিষয়। আপনি তাদেরকে না করে দিছেন। এখন ওই বিষয়টা নিয়ে আমি আবার আসছিলাম আপনার কাছে। ভাই আমি তো চেয়ারম্যান সাহেবকে বইলা দিছি আমি তার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব না। আচ্ছা একটা জিনিস বলেন তো বসির ভাই, আমার বোনের ফ্যামিলিটা হচ্ছে অত্র ইউনিয়নের মধ্যে একটা সম্ভ্রান্ত ফ্যামিলি,
প্রত্যেকটা ফ্যামিলিতে প্রত্যেকটা গার্জিয়ান চায় যে তার মেয়েকে যেন একটা ভালো জায়গায় বিয়ে দেয়। সেখানে আমার বোনের ফ্যামিলিটা হচ্ছে এই অঞ্চলের মধ্যে একটা সম্ভ্রান্ত ফ্যামিলি। আমার দুলাভাই ছিল চেয়ারম্যান, আমার বোন চেয়ারম্যান, আমার ভাইগনা অস্ট্রেলিয়া প্রবাসী। কিন্তু আপনার সমস্যাটা কোথায় বলেন তো? আপনি বারবার বলতেছেন বিয়ে দিব না, বিয়ে দিব না। আমাকে একটু ক্লিয়ার করেন তো ব্যাপারটা। ভাই, আমি আপনারে বুঝাইয়া বলতে পারবো না, কিন্তু আমি যে আমার মেয়েরে চেয়ারম্যানের ছেলের সাথে বিয়ে দেব না, এটাই ঠিক। বসি ভাই, আমি ঠিক ঠিক বুঝি না। আমার বোন আপনাদের বাড়িতে আসছে, আপনার সাথে কথাবার্তা হয়েছে, হয়তো একটু কথা কাটাকাটি হয়েছে, ওগুলি ভুলে যান। আসেন নতুন করে আমরা একটা দিন ঠিক করে বিয়ের ব্যবস্থাটা করে দিই। ভাই, আমি আপনার কাছে ক্ষমা চাই। আমি যেই কথা বলছি ওই কথাই থাকবে। আমি আমার মেয়ের চেয়ারম্যানের পোলার সাথে বিয়ে দেব। হয় মেয়ে, আরে বারবার কি কথা কইতেছেন? আমার বাইকটার সাথে বিয়ে দিবেন না, বিয়ে দিবেন না, বিয়ে দিবেন না। আর কার কাছে বিয়ে দিবেন আপনি মিয়া? প্রেসিডেন্টের ছেলের কাছে বিয়ে দিবেন মিয়া? এই জন্য একটা কথা আছে, প্রবাদ, কি জানেন? যে গরিবের পেটে ঘি হজম হয়। আপনার মিয়া এক পা ডাঙ্গা এক পা কবরে। এখন আপনার নিয়ে ভাবার আপনার সময় নাই। আপনি ভাববেন আপনার মেয়েকে নিয়ে, আপনার মেয়ের সুখ শান্তি নিয়ে আপনার বাবার সময়। এই সুযোগ কি আপনার জীবনে আরো আসবো? শেষে দেখা যাবে কি আপনি আপনার মেয়েকে একটা ব্যান চালকের কাছে বিয়ে দিবেন, জুলাই আনবো, খোলাই খাইবো, ঘরে থাকবে না চাই, থাকবে না বাজার, হাহাকার ফ্যামিলি। সেটা আপনার কাছে ভালো লাগবে, ওটা চাই চাই দেখবেন। এতগুলি লোক আইসি মেয়ে, আপনার এত রিকোয়েস্ট করতেছি আমরা। আমার বোন আইছে, আমার বোন, আমার ভাগনা আইছে, ভাগনার বউ আইছে, আরো কয়েকজন রিকোয়েস্ট করছে। গরিবই থাকে, আপনার অবস্থা ছিল। থাকেন মিয়া। দে মা দে, ক্ষুধা লাগছে অনেক। হাত ধুইছো? হ্যাঁ, হাত দিছি। দে। আর দিস না, তুইলো তুইলো। আর দিস না। ল্যাঞ্চাটা দি। না না না, তুই নে। আব্বা, আমরা যেরকম এক তরকারি দিয়ে ভাত খাই, বড় লোকেরাও কি এক তরকারি দিয়ে ভাত খায়? না মা, বড় লোকেরা অনেক তরকারি দিয়ে ভাত খায়। গোস্ত খায়, মাছ খায়, শাক সবজিও খায়। বড় লোকেরা শাকসবজিও খায়? হ্যাঁ। কেন? শাকসবজি তো অল্প দামি খাবার, বড় লোক তো মেলা টাকা, তাহলে এরা শাকসবজি খায় কেন? বড় লোক টেবিলে মাছ গোস্ত সবসময়ই থাকে, তবে তারা একটু কম খায়, কারণ গোস্তের মধ্যে চবড়ি তো, তাদের চবড়িটা খাইলে ভুঁড়ি বাইরা যায়। ভুঁড়ি ভাড়ার ডরে তারা কম খায়, তারা শাক সবজিটা একটু বেশি খায়। চেয়ারম্যানের সাথে যে সম্পর্কটা ভাঙ্গা দিছি, এটা তুই তো এখন বুঝোস না, আস্তে আস্তে দিনে দিনে বুঝবি কে লেখা ভাঙ্গা দিছি। নে খা তো, রাতে অনেক হয়ে গেছে, খা, খাই নে। খাওয়া রান্নাটা খুব সুন্দর হয়েছে। আমার বউটারে একদম পরির মতো লাগতেছে। তোমাকে ভিতরে চলে একদম পবিত্র লাগতেছে। পবিত্র আবার কি? পবিত্র হচ্ছে সৌন্দর্য বৃদ্ধি, মানে তোমাকে আরো বেশি সুন্দর লাগে। জানো, আমি তোমাকে যেদিন প্রথম দেখছি সেদিনের পর থেকে আমার মনের মাঝখান থেকে তোমার ছবিটা এক মুহূর্তের জন্য সরতে পারিনি। আমি রাতে ঘুমাতে গেলে তোমার ছবি দেখতাম, ঘুম থেকে উঠলে দেখতাম, খাবার খেতে বসলে দেখতাম, মানে যেইখানেই যেতাম সব জায়গায় শুধু তুমি আর তুমি। সারাদিন কি এই গল্প করলে চলবে? কাজ কাম কিছু নেই? কাজ কাম তো আছেই,
কিন্তু কাজে যাওয়ার আগে একটা পাপা দাও। সরো। আরে এই জোনাকি, শালা স্বপ্ন দেখতেছিলাম। হ্যাঁ আমিও না এই জোনাকির পাল্লায় পড়ে পুড়ে গেছি। হায় জোনাকি, জোনাকি। কিরে বাবা, চিৎকার করলি কেন? কই মা, না আমি তো কোনো চিৎকার করি নাই। কেন, আমি কি ভুল শুনলাম? তোর চিৎকার শুনেই তো আমি তোর রুমে আসলাম। ও আচ্ছা, ওই হয়েছে কি মা, স্বপ্ন মানে স্বপ্ন দেখছিলাম। দেখি, শরীর খারাপ লাগতেছে? না না, আমি ঠিক আছি, একদম ঠিক আছি। বিছানা চেঞ্জ করে দেব? না না মা, বিছানা ঠিক আছে, আমি তো ঘুমাচ্ছিলাম। তুই ঘুমাচ্ছিলি? শোন বাবা, আমি কিন্তু ভালো করেই বুঝি, পেটে যদি খিদা থাকে তাহলে কি ঘুম আসে? ঘুম তো আসে না। কি বলতেছো মা, পেটে কেন ক্ষুধা থাকবে? তোমাদের সাথেই তো খেলাম। কতটুক খাইছিস সেটা তো আমি ভালো করেই দেখতে পারছি। দেখ বাবা, আমি তো জোনাকিদের বাড়িতে গেছিলাম, তার বাবাকে অনেক সুন্দর মতো বুঝে বলে আসছি, কিন্তু তারা যদি তোর সাথে তার মেয়েকে বিয়ে না দেয়, এখানে আমি কি করতে পারি? আমি তো যথাসাধ্য চেষ্টা করছি। হ্যাঁ মা, আমি বুঝতে পারছি বিষয়টা। আসলে দেখ বাবা, এসব চিন্তা করে কোনো লাভ নাই, মন খারাপ করিস না। অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়। ঠিক আছে মা, তুমিও ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। আচ্ছা। কি হয়েছে? এমন লাগছে কেন তোমাকে? কি আর হবে বলো, যারা আগে পিছনে দাঁড়িয়ে কথা বলার সাহস পেত না, এখন তারা মুখের সামনে দাঁড়িয়ে উল্টাপাল্টা কথা বলে। কার সহ্য হয় সব? উল্টাপাল্টা কথা বলে কেন? কে কি বলেছে তোমাকে? এই যে মানুষ বলতেছে যে চেয়ারম্যানের ছেলে এক জেলের মেয়েকে বিয়ে করতে গেছে আর জেলে মুখের উপর না করে দিছে। মান সম্মানটাই শেষ, মানুষ এখন ছি ছি করতেছে আমাদেরকে নিয়ে। ঠিকই বলেছো। একে তো জেলে অপমান করেছে, তার উপরে মানুষের কথা, আর সহ্য হচ্ছে না এসব। বাসা থেকে বাইরে যেতে পারতেছি না, যে যা নয় তাই বলে বেড়াচ্ছে। আমার তো একদম সহ্য হচ্ছে না, প্রচন্ড রাগ উঠছে গায়ে। কি করবে বলো? সবই তো তোমার ভাইয়ের জন্য হলো। তোমার ভাইয়ের সুখের কথা চিন্তা করে আমরা সবাই ওই বাড়িতে গিয়েছিলাম, কিন্তু জেলের যে হঠাৎ করেই কি হলো, মার মুখের উপরে না করে দিল ওইভাবে। আমি তো সেটাই অবাক হচ্ছি, ওর সাহস হয় কিভাবে? মাথা হেট হয়ে গেছে আমার, ইচ্ছে করতেছে ওই জেলের বাড়িতে আগুন জ্বালিয়ে দিই। মাথা গরম করো না। এখন মাথা গরম করে যদি কিছু করতে যাও, তোমার ভাই ভাববে যে আমরা ইচ্ছে করে বিয়েটা ভেঙে দিয়েছি। ভাববে কি আর, ও তো ভেবে বসে আছে। ও কার কথা শুনে যা ইচ্ছা তাই করে। আচ্ছা, মা কিছু বলেছে? না, মা আর কিছু বলেনি। মাকেও তো মানুষ অনেক কথা শোনাচ্ছে, মাও কোনো কিছুর উত্তর দিতে পারছে না, শুধুমাত্র তোমার ভাইয়ের জন্য। আজকেও বাড়িতে আসুক, আমার মন মেজাজ অনেক খারাপ হয়ে গেছে। দেশে কি মেয়ের অভাব? হ্যাঁ, ওই জেলের মেয়েকেও বিয়ে করতে হবে? আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসি। কিছু বলবা? হ্যাঁ, বলার জন্যই ডাকছি। এই যে মানুষ আমাদেরকে দেখে উপহাস করতেছে, হাসাহাসি করতেছে, তুই একটা এডুকেটেড পার্সন ছেলে, তুই কিনা জেলের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করিস, এসবের মানে কি? কেন মানে এইসব মানে বুঝতেছো না? আমি কেন জেলের বাড়ির আশপাশে ঘোরাঘুরি করি তুমি জানো না? না সবকিছু জেনে না জেনে ভান করতেছো কোনটা? জানি। তুই কি এইটুকু বুঝিস না যে আমাদের একটা মান সম্মান আছে? তোর জন্য আমাদের মান সম্মান ধুলায় মিশে যাচ্ছে। হ্যাঁ, এখন তো তোমাদের মান সম্মান ধুলোর সাথে মিশেই যাবে। আর তোমরা যেটা করে আসছো সেটা কি খুব ভালো কাজ করে আসছো? মানে তোমরা লোকটাকে এমন ভাবে থ্রেট করছো, লোকটা এখন ভয় পাচ্ছে আমার কাছে তার মেয়েটাকে বিয়ে দিতে। চুপ কর বেয়াদব, আমরা থ্রেট করছি না।
কি হয়েছে কি এভাবে চিল্লাচ্ছ কেন? কেন চিল্লাচিল্লি করছে জানো না? জানো না তুমি? ওর জন্য লোক সমাজে মুখ দেখাতে পারতেছি না, মানুষের সামনে দাঁড়াতে পারতেছি না। মানুষ আমাদেরকে দেখলে মুসকি মুসকি হাসে। আমি বুঝি না? আমি সবই তো বুঝি, সব ওর কারণে হচ্ছে। শান্ত হও। এভাবে রাগারাগি করলে কোনো কিছু কোনোদিন সমাধান হয় না। তুই তো জানোই যে ওরা তোমার কাছে ওকে বিয়ে দিবে না, তারপর কেন যাও ওখানে? দেখো তুমি একটা জিনিস বুঝছো, আমরা গিয়েছিলাম, আমাদেরকে না করে দিয়েছে। মামা গিয়েছিল, মামাকে পর্যন্ত না করে দিয়েছে। তাহলে কেন যাও তুমি? আরে ভাবি, কারণটা কোথায়? মানে আমি কি দেখতে খারাপ? আমার অবস্থা কোনো দিকে খারাপ? আমার টাকা পয়সা কম আছে, নামটা কম আছে, তারপরে ওই বাড়ির মেয়ে কেন আমাকে বিয়ে দিবে না? সেটা আমরা কিভাবে বলবো? হ্যাঁ, ওনার মেয়েকে উনি বিয়ে দেবে না, সেটা ওনার ইচ্ছা। আমরা চেষ্টা কম করেছি? হ্যাঁ, কম করেছি চেষ্টা আমরা। শোন, আর মাথা নিচু করাস না আমাদেরকে। সমাজের মানুষ হাসাহাসি করছে, এবার একটু থাম। আমরা তোমাকে অন্য জায়গায় বিয়ে দেব, অনেক ভালো একটা মেয়ের সাথে দেব। ভুলে যাও না ওই মেয়েটাকে। ভাই প্লিজ, তুমি এই কথা বলো না। আমি ডিসিশন নিছি, যদি আমার বিয়ে করতে হয় তাহলে আমি জোনাকে কি বিয়ে করবো, এটা ফাইনাল। চাপটিয়ে তো দাঁত ফেলে দেবো। তোমার সাথে কথা বলাই ঠিক না। থাকো তোমরা। আমার কথা শোনো, আমার কথা শোনো। মাথা গরম করো না। মাথা গরম করে কোনো কিছু সমাধান করা যায় না। কি করবো তাহলে বলো? করবোটা কি? ও তোমার ভাই নাকি? ও যদি আমাদের পরিবারের ভালো মন্দ না বুঝে, কি করা যেতে পারে এখন? ওর ভালোর জন্য আমরা কতটা নিচে নেমেছিলাম, কিন্তু আমি এটাই বুঝতে পারছি না বশির চাচা কেন ওনার মেয়েকে চৌধুরী বাড়িতে বিয়ে দিতে চাচ্ছে না। সেটা উনি ভালো জানে। আমরা তো চেষ্টা কম করছি না, কিন্তু এই পাগলটাকে কে বোঝাবে বলো? তুমি যাও, ওকে বোঝাও। আচ্ছা, দেখছি কি করা যায়। আপনারা সেদিনকে বললাম কোনোদিনও এই বাড়িতে আইবেন না, আজ আবার আইছেন কেন? না এসে কি কোনো উপায় আছে? আমি আমার মামার এত কষ্ট করে বোঝায় শোনায় তোমাদের বাসায় পাঠাইছি, আর তোমার আব্বা আমার মামারও শেষ পর্যন্ত না করে দিচ্ছে যে তোমার সাথে আমার বিয়ে দিবে না। এখন আমার আব্বার সিদ্ধান্ত, হে এনে তো আমি হস্তক্ষেপ করতে পারি না। আমার আব্বা যেহেতু চায় না এই বিয়েটা হোক, তাইলে আর কি করার? আপনি আর এই বাড়িতে কোনদিন আইসেন না। দেখো, এইভাবে বলো না। মানে তোমরা সবাই সবারটা বুঝতেছো, কিন্তু আমার দিকটা কেউ বুঝতেছো না। না বুঝতেছো তুমি, না বুঝতেছো তোমার বাবা, না বুঝতেছে আমার পরিবার, কেউ না। এই কথা কইলে কেমনে হইব? আমার আব্বার সম্মতি নেই, আপনাকে পরিবারের সম্মতি নেই। আপনার আমার সম্মতি থাকলে তো আর হইব না। এগো যদি সম্মতি না থাকে, আপনি আমি বিয়ে করে কোনোদিন সুখী হইতে পারবো? কখনোই পারবো না। দেখো, আমি 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 এত কিছু বুঝতে চাই না, কার সম্মতি আছে কার সম্মতি নাই, আমি এত কিছু শুনতে চাচ্ছি না। আমি এটা জানি যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে আমার জীবন সঙ্গী হিসেবে পেতে চাই। মানে আমি কেন স্যাক্রিফাইস করবো? হ্যাঁ, মানে আমার এক জীবনে আমি কেন আমার ভালোবাসা মানুষটাকে পাবো না? দেখো, আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি তোমাকে সত্যি ভালোবেসে ফেলছি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি বলি কি, কাউকে প্রয়োজন নাই, আমরা দুজন মিলে পালায় বিয়ে করে ফেলাই। আমার পক্ষে সম্ভব না, আপনি এখান থেকে চলে যান। দেখো, আজকে যদি তুমি আর আমি পালিয়ে বিয়ে করে ফেলি, আজকে না হোক কাল না হোক, একদিন তোমার বাবা আমার পরিবার সবাই আমাদের মেনে নেবে। কিন্তু যদি আজকে আমরা ভয়ে আমাদের ভালোবাসা মানুষ হাতটা ছেড়ে দেই, তাহলে আমাদের কোনোদিন মিল হবে না। প্লিজ তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। চলো প্লিজ, চলো আমরা আজকে পালিয়ে বিয়ে করে ফেলি। এটা আমার পক্ষে সম্ভব না। আব্বাই জানলে পরে অনেক ঝামেলা হইব। আপনি এখান থেকে চলে যান। জোনাকি, তুমি তোমার বুকে হাত দিয়ে বলতে পারবা যে তুমি আমাকে ভালোবাসো না? আমি মানলাম যে তোমার বাবা ভালো একটা ছেলে দেখে তোমাকে বিয়ে করায় দিবে, আমার মাও কোনো উপজেলার চেয়ারম্যানের মেয়েকে বিয়ে করায় দিবে, কিন্তু আমরা কি সুখে থাকতে পারবো? আমি তো পারবো না, তুমি পারবা?
বলো। পারবা না জোনাকি, আমি তোমাকে হাত জোর করে বলতেছি, প্লিজ তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। চলো, আর দেরি করো না, আর দেরি করলে অনেক দেরি হয়ে যাবে। এখনই ব্যাগটা গুছাও, আমরা এক্ষুনি বেরোয় যাই। চলো প্লিজ, আর না করো না। ঠিক আছে, দাঁড়াও, আমি ব্যাগ গুছাই নিয়ে আসি। তাড়াতাড়ি আসো। দাঁড়াও। কিরে, বাবার মুখে চুনকালি মাইখা চেয়ারম্যানের পোলার হাত ধরে কই যাইতেছস? আব্বা, তোমার আমি এতদিন কোনো কিছু কইতে পারিনি, কিন্তু আজকে কইতাছি। আমি শাহবাজরে ভালোবাসি, আমি ওরে বিয়ে করতে চাই, তাই আমি ওর লগে পালাই যেতেছি। ও, আমি সম্মতি দেই নাই বিদায় চেয়ারম্যানের পোলার হাত ধরে তুই পালাই যাইতেছস? একটিবার তোর বাবার সম্মানের কথা চিন্তা করলি না? আমি আপনার সম্মানের কথা চিন্তা করে এতদিন পর্যন্ত চুপ ছিলাম, কোনো কিছু কইনি। আপনার সম্মতিতে বিয়ে করতে চাইছিলাম, কিন্তু আপনি তো সম্মতি দিতেছেন না। শাহবাজের বাড়ি থেকে ও পরিবারের লোকজন আইছিল, আপনি তা করে না করে দিচ্ছেন, অপমান করে এই বাড়ি থেকে পাঠিয়ে দিচ্ছেন। শাহবাজের মামা আইছিল, তার সাথেও আপনি খারাপ ব্যবহার করছেন, তার কাছেও আপনি না কইছেন। কেন আব্বা, আপনি আমাকে বিয়েটা মাইনে নিতে পারতেছেন না কেন? আপনি সম্মতি দিলেই তো সম্মানের সহিত আমরা বিয়েটা করতে পারি। আপনার সমস্যা কোথায় আমাকে বিয়েতে সম্মতি দিতে? শোন, তুই আমার মেয়ে, আমি যা বলবো তোকে তাই শুনতে হবে। তারপরেও যদি তুই যাইতে চাস তা আমাকে মেরে আমার লাশের উপর দিয়া চেয়ারম্যানের পোলার হাত ধরে তুই চলে যা। কি রে, তোরা দুই ভাই বলে ঝগড়া করলি? কি নিয়ে এত ঝগড়া লাগলো যে ইউনিয়ন পরিষদ থেকে আমাকে চলে আসতে হলো? তোমার এই ছেলের জন্য কোথাও যাওয়া যাচ্ছে না। মাঠে ঘাটে বাজারে গেলে মানুষ আমাদেরকে নিয়ে উপহাস করে, মানুষের হাসির পাত্র হয়ে গেছি আমরা এখন। এটা তো আমার বেলায় তো এরকমই হচ্ছে, কিন্তু কই, আমি তো ঝামেলা করতেছি না, একটু চুপ থাকলেই তো হয়। আরে তুমি কি বলছো এসব? চুপ থাকবো মানে? সমাজে কি আমাদের চলতে হয় না? তোমার ছেলে কি শুরু করেছে, ওকে থামাও। যদি না থামাও তাহলে সংসার থেকে আমি বেরিয়ে যাবো। রাগারাগি কেন করছো? আমি তো তোমাকে একবার বলেছি যে রাগারাগি করে কোনো কিছু সমাধান করা যায় না। মা, আমি আপনাকে বলছি, এভাবে যদি চলতে থাকে কোন দিন জানি দেখবো যে এক ভাই আরেক ভাইয়ের মাথা ফাটিয়ে দিয়েছে। আমি বলছি কি, আপনি এক কাজ করুন, ঘটককে খবর দিন, ভালো একটা মেয়ে দেখতে বলুন, ভালো একটা মেয়ে দেখে আমরা ওকে বিয়ে দিয়ে দিই, তাহলেই তো হয়ে যাচ্ছে। তুমি চুপ করো, ঘটকের দরকার কি? মা তো বলেছিল যে উপজেলা চেয়ারম্যানের মেয়ের সাথে ওর বিয়ে ঠিক করবে, ওটার কি খবর? বিয়ে কি মুখের কথা, বললাম আর হয়ে গেল। আরে ওনার সাথে তো আমি কথা বলছি, উনি সিঙ্গাপুরে আছে, ওখান থেকে আসবে তারপর। আমি বুঝতে পারছি না ওই জেলের মেয়ের কাছে কি আছে যে ওকেই বিয়ে করতে হবে। আচ্ছা, ও তো আমার একমাত্র ভাই, আমি কোনো খারাপ চাইতে পারি? ছোট থেকে কত আদর করে বড় করছি ওকে, আর সেই ভাইকে এখন কথা শুনছে না, আর সেই ভাইয়ের জন্য লোক আমাদেরকে দেখে হাসাহাসি করতেছে। লজ্জার কথা, কোথায় যে কি বলবো। একটা জেলের মেয়ের জন্য আমাদের চৌধুরী পরিবারের একটা ছেলে পাগল হয়ে গেছে, ওকে ছাড়া বিয়েই করবে না, ওই মেয়েকেই দরকার। সেটা তো আমিও বারবার বুঝাইছি, আমার সম্মানের কথাও তো চিন্তা করে নাই। এখন তার পছন্দ হয়েছে, সে ওই মেয়ে ছাড়া অন্য কোনো মেয়েকে বিয়ে করবে না। সব দোষ তোমার, সব দোষ তোমার। ছেলেকে লাই দিয়ে দিয়ে এইটুকু নিয়ে আসছো, ওকে পড়াশোনা করিয়েছো, একটা এডুকেটেড পার্সন একটা ছেলে, সে অস্ট্রেলিয়াতে থাকে, দেশে এসে পাগলামি শুরু করে দিয়েছে। আচ্ছা বাদ দাও না মা, আমি বলছি কি, আপনি ওর বিয়ের ব্যবস্থা করুন, সুন্দর একটা মেয়ে দেখে ওকে বিয়ে দিয়ে দিন। ঘরে বউ আসলে এমনিতেই সোজা হয়ে যাবে, তখন আর ওই জেলের মেয়ের কথা ওর মনেও পড়বে না। আচ্ছা, ও আজকে বাড়িতে আসুক, ও যদি আমার সন্তান হয়ে থাকে আমি আজকে ওকে উচিত শিক্ষা দিব।
বশির চাচা সামান্য একজন ছেলে, আর আমার মা রানিং চেয়ারম্যান। আর আমি অস্ট্রেলিয়া থেকে এতদিন পর দেশে আসলাম। আমাদের এত কিছু থাকার পরেও সামান্য একজন ছেলে তার মেয়েকে কিনে আমার সাথে বিয়ে দিতে চাচ্ছে না। এখানে নিশ্চয়ই কোনো বড় কারণ আছে। আমার মনে হয় যে আমার ফ্যামিলির লোকজন গিয়ে তাকে হুমকি ধামকি দিচ্ছে। এখানে অনেক বড় একটা কারণ আছে। এই কারণটা আমার জানতেই হবে। হ্যাঁ, জানতেই হবে। শাবাশ যাস বাবা, আমার কথা শোন। আরে কি হয়েছে কি? তুই কেন চলে যাচ্ছিস? আমি থাকবো না এই বাড়িতে। কেন? আমার কি ভুল সেটা তো বলবি। অন্তত 3টা মাস থেকে যা এখানে। 3 মাস না মা, আমি এই বাড়িতে আর 3 সেকেন্ডও থাকবো না। যেই বাড়িতে আমার কোনো কথার দাম নাই, আমার পছন্দের দাম নাই, আমি এই বাড়িতে থাকবো না। আমি এই মুহূর্তে অস্ট্রেলিয়া চলে যাব। আরে কে বলেছে তোর কথার দাম নেই, তোর পছন্দের দাম নেই? আমরা সবাই তো এই বাড়িতে গিয়েছিলাম, আর চেষ্টা তো কম করছি না। আর তুই হঠাৎ করে রাগ করে চলে যাচ্ছিস, এটা কেমন কথা? ভাইয়া, তোমরা কি চেষ্টা করছো সেটা আমার খুব ভালো করে জানা আছে। তোমরা সবাই মিলে প্রথম দিন ওদেরকে হুমকি দিচ্ছ। যদি হুমকি না দিতা, সামান্য একজন জেলের মেয়ে কিভাবে একজন চেয়ারম্যানের ছেলের কাছে বিয়ে দেয় না? শোনো শাহবাজ, আমরা অনেক চেষ্টা করেছি। প্রথম দিন ওর বাবা আমাদেরকে যেভাবে অপমান করেছে সেটা সহ্য করার মতো ছিল না। তাও আমরা সহ্য করে নিয়েছি, কিচ্ছু বলিনি। শুধুমাত্র তুমি ওই মেয়েটাকে ভালোবাসো দেখি। এখন ওই মেয়েটাকে যদি তোর বাবা তোমার সাথে বিয়ে না দেয়, তাহলে আমরা আর কি করতে পারি বলো? তোমরা চেষ্টা করো নাই, তোমরা ওর বাবার সাথে ভালো করে কথাই বলো নাই, উল্টো তোমরা হুমকি দিয়ে আসছো। সেই ভয়ে ওই লোকটা আমার কাছে তার মেয়েকে বিয়ে দিতে চাচ্ছে না, সে ভয় পাচ্ছে। এগুলো সব তোর ভুল ধারণা। তুই আমাকে ভালো করেই চিনিস আমি কেমন। আমি কেন হুমকি দিতে যাব? আরে তা আমি বারবার চেষ্টা করছি যে ওই মেয়েটা যেভাবেই হোক তোর বউ হয়ে আসুক, কিন্তু তার বাবা যদি দিতে না চায়, এখানে আমার কি দোষ? আমার কি করার আছে? শাহবাজ, আমাদের কথা নয় বাদ দিলাম, মামা ভদ্র একটা মানুষ, ভদ্রভাবে বুঝিয়েছে, তাকেও তো না করে দিয়েছে। সে কি দোষ করেছিল? তার কথায় কেন রাজি হলো না তুমিই বলো। আমি এত কিছু জানি না, আমি এত কিছু শুনতে চাচ্ছি না। আমি শুধু চাই যে আমি জোনাকিকে বিয়ে করব। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু জোনাকিকে বিয়ে করবি, আমরা তো চেষ্টা করছি। তুই বাড়িতে থাক, দেখা যাক না কি হয়। এখন তো মেয়েটা অন্য কোথাও বিয়ে হয়নি, আর মাও তো চেষ্টা করতেছে। মা, আপনি চাইলে একটি কাজ করতে পারেন। আপনি তো এই এলাকার চেয়ারম্যান, আপনি আপনার ক্ষমতা দিয়ে ওই মেয়েটিকে এই বাড়ির বউ করে আনতে পারেন। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো মা, তুমি এটাই করো। অবশ্যই আমার ক্ষমতা প্রয়োগ করব। আমার ছেলের সামান্য একটা চাওয়া আমি পূরণ করতে পারবো না? ওই জেলের মেয়েকে কিভাবে এই বাড়ির পুত্রবধূ করতে হয় সেটাই আমি দেখে ছাড়বো। চল আমার সাথে। আমার বৌমার চোখে পানি, এটা আমি মানতে পারতেছি না। বিয়াই কই? বিয়াই, বিয়াই, বিয়াই সাহেব কই গেছে? কি ব্যাপার চেয়ারম্যান সাহেবা, আমার বাড়িতে এসে এত উচ্চ স্বরে ডাকাডাকি করতেছেন কেন? মুখ সামলিয়ে কথা বলবেন। আগে আপনি বলেন আমার বৌমার চোখে পানি কেন? আমার মেয়ের চোখে পানি কেন, সেই কৈফিয়ত আপনাকে দিতে হবে? অবশ্যই দিতে হবে, কারণ আমি এই ইউনিয়নের চেয়ারম্যান। নাগরিকের ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। এই জন্যই আমি কৈফিয়ত চাচ্ছি। এখনো সময় আছে, বলেন আমার বৌমার চোখে পানি কেন? দেখেন চেয়ারম্যান সাহেবা, আমি আগেও বলছি, এখনো বলছি, আমি আমার মেয়েকে আপনার ছেলের সাথে বিয়ে দেব না। আপনার লোকজন নিয়ে আপনি চলে যান। বশির ভাই, এই এলাকায় আমার স্বামী চেয়ারম্যান ছিল। সে সবার সুখ দুঃখ ভাগাভাগি করে নিত, সমস্ত দায় দায়িত্ব সঠিকভাবে পালন করছে। আজকে 10টা বছর সে মারা গেছে একটা রোড অ্যাক্সিডেন্টে। তারপর এই এলাকার সবাই আমাকে উপনির্বাচন করে তার দায়িত্বটা দিয়েছে। আমিও ঠিক সবার পাশে আছি, সবার ভালো মন্দ হাসি কান্না সব ভাগ করে নিছি। তার অসমাপ্ত কাজগুলো আমি সমাধান করছি। আমি বুঝতে পারছি না কেন আপনি আপনার মেয়েকে আমার ছেলের বউ করবেন না।
আমার ছেলেটা 8 বছর অস্ট্রেলিয়া ছিল, তার তো কোনো খারাপ কিছু আপনি দেখতে পান নাই। আর আমিও তো এমন না কারোর সাথে খারাপ কিছু করছি। তাহলে কেন কেন বারবার আমাদের ফিরিয়ে দিচ্ছেন? আপনি সত্যি করে বলেন তো, আমাদের অপরাধটা কি? চেয়ারম্যান সাহেবা, আমি আমার মেয়েকে আপনার ছেলের সাথে বিয়ে দেব না কেন জানেন? আমি হলাম একজন গরিব মানুষ, জেলে মাছ ধরে খাই, মাছ ধরতে পারলে খাই, না ধরতে পারলে না খাইয়েই থাকি। আমার মেয়েকে কার কাছে বিয়ে দেওয়া উচিত? একজন ভ্যান চালক অথবা রিক্সাওয়ালা, কিংবা রিক্সাওয়ালার কোনো পোলার কাছে। আপনারা হলেন বড় লোক, উচ্চতলার মানুষ, আপনাদের সাথে যদি আমার আত্মীয় হয় তাহলে তেলে আর জলে কোনোদিন মিশবে না। তেমন এই আত্মীয় টিকবো কিনা এটার সন্দেহ আছে, আমার মনে একটু সন্দেহ জাগে। সমাজে আমি এরকম বহু দেখেছি, উচ্চ বংশের সাথে যদি গরিব মানুষের বিয়ে শাদী হয়, আত্মীয় স্বজন হয়, তাহলে ওই আত্মীয় টিকে না। আমার মেয়ের বিয়ে হওয়া উচিত আমি যেরকম জেলে, ওরকম একজন জেলের ছেলের সাথে, অথবা রিক্সাওয়ালা কিংবা ভ্যানওয়ালা ছেলের সাথে। তাহলে আমার মেয়ে ওই ফ্যামিলিতে গিয়ে সম্মানের সাথে মাথা উঁচু করে থাকতে পারবে। তাই আমি চাই না আমার মেয়ের কোনো বড় লোকের সাথে বিয়ে হোক। চাচা, আমি জানি আপনার মেয়েকে আপনি অনেক ভালোবাসেন। প্রত্যেকটা বাবার কাছে তার মেয়ে হচ্ছে রাজকন্যা। প্রত্যেকটা বাবাই চায় তার মেয়ে যত ভালো থাকে, সুখে থাকে। সেজন্যই একটা ভালো পাত্রের কাছে তার মেয়েকে তুলে দিতে চায়। আপনি আপনার মেয়েকে আমার শাশুড়ির হাতে তুলে দিতে পারেন, কারণ ওই বাড়িতে গেলে আমি যতটা সুখে আছি ঠিক আপনার মেয়ে ততটাই সুখে থাকবে। সেখানে কোনো ভেদাভেদ হবে না যে আমি বড় লোকের মেয়ে আর আপনার মেয়ে একটা জেলের মেয়ে। সেই কথাটা কোনো দিনও আমার শাশুড়ি মনে করবে না। বিআই সাহেব, আপনার যে ধারণা সম্পূর্ণটাই ভুল। সব মানুষ সমান হয় না। আমি ছোট বড় ধনী গরিবের ভেদাভেদ কখনোই করি নাই। আমি সব সময় ভাবছি মানুষ মাত্রই সমান। আরে বাবা, আপনার শরীর কাটলে যে রক্ত বের হবে ঠিক আমার শরীর কাটলে তো একই রক্ত বের হবে। হয়তো অনেক বড় লোককে অনেক কিছুই করতে দেখেছে, এই জন্য হয়তো আপনার ভিতরে ভুল ধারণা, কিন্তু আমি সেরকম না। আপনার মেয়েকে আমি বউ না, আমার মেয়ে হিসেবে নিতে চাই। কি দেবেন না? বিহান সাহেবা, আমার মেয়েকে যখন আপনার নিজের মেয়ে বইলা স্বীকার করছেন, তাহলে আমি এই বিয়েতে মত, আমি আর অমত করব না, আমি ওকে বিয়ে দেব। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কিরে সূর্য, এখনো দাঁড়িয়ে থাকবি? যা কাজী ডেকে নিয়ে আয়, সাথে মিষ্টি নিয়ে আসবি। বিয়েটা এখনই পড়াবো। আচ্ছা ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। যা। আমি যাচ্ছি।